সবাইকে শুভেচ্ছা। আজ হচ্ছে কানাডাতে 14 তারিখ রাত এবং বাংলাদেশে জুলাই মাসের 15 তারিখ। আম তোমাদের সাথে আজকে আমরা আলাপ করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার বা ভৌগোলিক অবস্থান, তার অর্থনীতি, তার রাজনীতি, তার আ আ বিভিন্নভাবে তার ইতিহাস, এগুলো নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে? ওকে। সো ফার আমরা আম আফ্রিকা সম্বন্ধে, আফ্রিকা মহাদেশ সম্বন্ধে আমাদের খানিকটা ধারণা হয়েছে এবং আফ্রিকার সাথে তোমাদের ইউরোপের কানেকশনটা তোমরা শিখেছো। আচ্ছা, এখন জাস্ট কুইকলি একটা টেস্ট করে দেখি। যারা যারা উত্তর জানবা তারা হাত মানে থামস আপ দিবা। মানে আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তরটা দিবা। তোমরা বলো তো, যদি জেনে থাকে প্রশ্ন উত্তরটা, যে আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ এর মাঝখানের যে সাগরটা আছে, সেই সাগরটার নাম কি? উত্তর জেনে থাকলে থামস আপ দাও। ওকে, আচ্ছা। বিপাশা, এটার নাম কি বলো তো? তোমার মাইকটাকে আনমিউট করতে হবে আগে। মেডিটেরেনিয়ান সি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ বিপাশা। মেডিটেরেনিয়ান সি এর বাংলা কি বলো তো? ভূমধ্য সাগর। হ্যাঁ, এক্স্যাক্টলি, মেডিটেরিয়ান সি এর মাঝখানে ওটার বাংলা নাম হচ্ছে ভূমধ্যসাগর। কেন ভূমধ্যসাগর ভূমধ্য বলা হয়? সাগর কারণ ওটা মাঝখানে অবস্থিত, ওই জন্য। চারিদিকে কি? চারিদিকে হচ্ছে ভূমি। হ্যাঁ, চারিদিকে ভূমি আর মাঝখানে হচ্ছে মানে ওই নদীটা, ওই জন্য এটা মেডিটেরেনিয়ান সি। এবং তোমার ওইটার আশেপাশে থেকেই কিন্তু আমাদের ভূমধ্যসাগরটা এত বেশি গুরুত্বপূর্ণ যে ওটার আশেপাশে থেকেই কিন্তু আমাদের অনেক ইতিহাস, রাজনীতি এগুলা বুঝতে হবে, তাই না? এগুলা বুঝতে হবে, অর্থনীতি বুঝতে হবে, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে এই আফ্রিকা মহাদেশ সম্বন্ধে প্রথমে একটা জিনিস আমরা দেখাইনি। এখানে দেখো, ম্যাপটা দেখতে পাচ্ছো? ম্যাপটা দেখতে পেলে দেখো, এই তো সৌদি আরব, তাই না? এই সৌদি আরব এখানে, এই সৌদি আরবের পরে এই যে দেখো ইসরায়েল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ইজিপ্ট। এই যে মনে আছে যে এই কান্ট্রিগুলোর নাম কি? এই কান্ট্রিগুলোর নাম তোমাদেরকে বলছিলাম সবগুলা এম, মানে এই যে এম তে হচ্ছে মালি, এতে হচ্ছে আলজেরিয়া, এলতে হচ্ছে লিবিয়া, আর ইতে হচ্ছে ইজিপ্ট। তো আমরা বলি না মেল, ফিমেল? হ্যাঁ, কি বলে? আসলাম, বল কি বলতে চাচ্ছিস? হচ্ছে ইসরায়েলের অর্ধেকটা কি এশিয়াতে আর অর্ধেকটা আফ্রিকাতে? ইসরায়েলের অর্ধেকটা এশিয়াতে, অর্ধেকটা আফ্রিকাতে কিনা? এটা তো ইজিপ্ট। ইজিপ্ট না, ইসরায়েলের সবুজ অংশ নিচেরটুকু। সবুজ অংশটুকু কি? হ্যাঁ, ইজিপ্টে। এটা হচ্ছে ইজিপ্টের অংশ। এই পুরোটাই হচ্ছে। এখন এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটার ধর্মটা কি। এখন কি বুঝতে পারতেছো যে এই যে আফ্রিকার উপরের যে অংশটা নর্থ, এই উপরের অংশটা এখানে হচ্ছে ইসলাম। তাহলে এখন কি বুঝতে পারছো যে এই যে সৌদি আরবে তোমার কি এসছে? ইসলাম ধর্মে এসছে। সৌদি আরব ইসলাম ধর্মে এসছে বলেই কিন্তু তোমার এই আফ্রিকা মহাদেশের উপরের যত দেশগুলো আছে সেই দেশগুলোতে পরবর্তীতে ইসলাম প্রচারিত হয়েছে। হুম। আবার নিচে দেখো কতগুলা কান্ট্রি, যে কান্ট্রিগুলোর উপরে যেখানে যে যোগ চিহ্ন দেয়া আছে, এটা হচ্ছে তোমার এই সমস্ত দেশগুলোর ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। তাহলে উপরের দেশগুলো হচ্ছে কি? উপরের দেশগুলোর ধর্ম হচ্ছে ইসলাম, আর নিচের দেশগুলোর ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আবার এইখানকার দেশগুলোর ধর্ম হচ্ছে খ্রিস্টান বা মানে খ্রিস্ট ধর্ম। আর এই দেশটার ধর্ম হচ্ছে তোমার কি? ইসলাম। এখন দেখো তো, এই জিনিসটা দেখে মনে হয় না যে শিংয়ের মতো? মনে হচ্ছে না? দেখো না যে তোমার ওই যে কোন একটা প্রাণীর মাথায় মনে করো শিং বলে, তো এই যে শিংয়ের মতো এই জিনিসটা, এটাকে শিংকে ইংরেজিতে বলে হর্ন। তো এই দেশটাকে বলা হয় আফ্রিকার শিং, হর্ন অফ আফ্রিকা, এবং এই দেশটার নাম হচ্ছে
সোমালিয়া। এবং দেখো এই দেশটা কিন্তু ভীষণ, তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে আমরা শিখেছি এটার নাম হচ্ছে লোহিত সাগর, রেড সি। একটু আগে যে বিপাশা বলল এটা হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এই দিক দিয়ে তোমাদের এখানে একটা কি আছে, সুয়েজ ক্যানাল কাটা আছে, একটা ক্যানাল, যে ক্যানালটা কিন্তু কৃত্রিম ভাবে কাটা হয়েছে, ছিল না। কারণ তুমি এই মানে এখানে খালটা কাটার কারণে তুমি ভূমধ্য সাগর দিয়ে এখানে ঢুকে গেলে এটা হচ্ছে তোমার লোহিত সাগর, লোহিত সাগরতে বের হলেই এখানে দেখো তুমি এখানকার এশিয়ার দেশগুলোতে আসতে পারতেছো। কাজে এই যে এই পানিটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ পানিপথ। কিসের জন্য পানিপথ? এই জন্য যে ব্যবসার জন্য এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই দেশটা হচ্ছে এই সোমালিয়া, এই দেশটা হচ্ছে মুসলমান দেশ। কিন্তু তার নিচে যে দেশটা দেখতেছো ইথিওপিয়া, এই দেশটা হচ্ছে তোমার খ্রিস্টান দেশ। এর উপরে যে দেশটা ইরেত্রিয়া, এটাও কিন্তু খ্রিস্টান দেশ। এখন দেখো এই যে আমি দেশের নামগুলো বলে দিচ্ছি, যেটা হচ্ছে সোমালিয়া, এটা হচ্ছে ইথিওপিয়া, এটা হচ্ছে ইরেত্রিয়া, আমি এগুলো বলতেছি কিভাবে? তোমাকে এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আফ্রিকার ম্যাপটা তুমি দেখলা, উপরের অংশে ইসলামের, উপরের কান্ট্রিগুলো ইসলামিক কান্ট্রি, নিচের কান্ট্রিগুলো হচ্ছে খ্রিস্টান কান্ট্রি, তাই না? কিন্তু খ্রিস্টান ধর্ম আফ্রিকাতে আসলো কিভাবে? কেউ কি উত্তর বলতে পারবো? যদি উত্তর জানো তাহলে তাহলে মানে ই করো, থামস আপ দাও। খ্রিস্টান ধর্ম আফ্রিকাতে আসলো কি করে? হ্যাঁ নাবিন? ব্রিটিশরা এসে যখন কলোনিয়ালিজম করছিল তখন ওরা ঈদের আফ্রিকার লোকজনদের খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আচ্ছা, ব্রিটিশরা শুধুমাত্র কিন্তু আফ্রিকাতে শুধু ব্রিটিশরা কিন্তু আসে নাই, আফ্রিকাতে আসছে ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানরা ওখানে আসছে, ফ্রেঞ্চরা আসছে, জার্মানরা আসছে, ব্রিটিশরা আসছে, পর্তুগিজরা আসছে। এটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরেই দেখতে পারবি যে আফ্রিকার বিভিন্ন দেশের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কিভাবে হলো? আফ্রিকার বিভিন্ন দেশের ভাষা হচ্ছে আর হ্যাঁ আসলাম, কি বলতে চাচ্ছিস বল। বলতে চাচ্ছিলাম এখানে ট্রেডিশনাল রিলিজিয়ন ছিল একটা, ওটা হলুদ কালারের। হ্যাঁ, ট্রেডিশনাল রিলিজন মানে হচ্ছে এখানে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্মের আগে ওখানকার যে ধর্মটা ছিল ওইটা হচ্ছে ওদের আদি ধর্ম। যেমন আমাদের পাহাড়ি যে এলাকাগুলা, যেমন যেখানে গারো, চাকমা, খাসিয়া, মুরং, মারমা, এরা কি আদিবাসী না? এই আদিবাসীদের ভেতরে সবচাইতে বেশি পরিমাণে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। কি জন্য? কারণ ওই আদিবাসী এলাকাগুলোতে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে, যারা পাদ্রী, তারা ওই জায়গাগুলোতে গিয়ে কি করতেছে? খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। তারা বলতেছে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে টাকা দিব, তোমাকে এই সুযোগ দিব, তুমি এই সুযোগ পাবা, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা যদি এই ইতিহাসটা না বোঝো, ইউরোপ থেকে যখন ইউরোপিয়ানরা পৃথিবীর অন্যান্য দেশগুলোকে দখল করে নিয়েছে, উপনিবেশিকতা স্থাপন করেছে, উপনিবেশিকতা স্থাপন করার জন্য তো একটা অজুহাত দরকার ছিল যে আমি এই কারণে এখানে আসছি। তো খ্রিস্টানরা কোন অজুহাত ব্যবহার করেছে? যে আফ্রিকার দেশের মানুষেরা এরা অসভ্য, আনসিভিলাইজড, এরা খ্রিস্টান না, কাজে এদের কি করতে হবে? খ্রিস্টান করতে হবে। কিন্তু তুমি যখন এই জিনিসটা শিখলে যে আচ্ছা ইউরোপিয়ানরা আসলো আফ্রিকাতে, এসে আফ্রিকাতে এই দেশগুলোকে দখল করে নিল, দখল করে কি করলো? যে দখল করে নিচ্ছে, যে শাসন করছে, শাসক যে ধর্মটা প্রচার করবে সেটাই তো রাষ্ট্র ধর্ম, তাই না? যেমন বাংলাদেশে হুসেইন মোহাম্মদ ইরশাদ যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি কি করেছেন? বাংলাদেশকে, ইসলামকে রাষ্ট্র ধর্ম করে দিয়েছেন, তাই না? এর মানে কি এই যে বাংলাদেশে শুধুমাত্র মুসলমানদেরই দেশ?
অন্য ধর্মের মানুষ নাই? বৌদ্ধ, খ্রিস্টান এরা আছে না? হিন্দু এরা আছে না? আছে তো, তাই না? আচ্ছা, তো 52 সালে যখন আমাদেরকে বলা হলো যে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা হবে, আমরা কি মেনে নিয়েছিলাম? মেনে তো নিই নাই। তো যখন কোনো একটা ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয় তখন অন্যান্য ধর্মের মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে যায়। যেমন ইন্ডিয়াতে ওদের এখন সরকার ক্ষমতায় কে? মোদি। এবং মোদি কোন ধর্মের মানুষ? হিন্দু। এবং ওই জায়গায় যারা মুসলমান ধর্মের মানুষ তারা কি বিপদগ্রস্ত হয়ে আছে না? কি বুঝতে পারতেছো? তো আফ্রিকার যে ম্যাপটা দেখতেছো সেই ম্যাপটা থেকে কি বুঝতে পারতেছো? যে লাল যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাগুলোর ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে আফ্রিকাতে খ্রিস্টান ধর্ম আসলো কি করে? কারণ ইউরোপিয়ানরা যখন এই দেশগুলোকে দখল করে নিয়েছে উপনিবেশিকতার জন্য, তাদের ব্যক্তিগত অর্থের জন্য, তখন তো একটা কারণ দেখাতে হবে। কি কারণ দেখাচ্ছে? এরা হচ্ছে অসভ্য, এরা হচ্ছে আনসিভিলাইজড, এদেরকে সভ্য করতে হবে। তাহলে এই যে অন্য দেশে এসছিল, এসছিল কেন? টাকার জন্য এসছে, অর্থের জন্য এসছে, ওদের সম্পদটাকে কি কেড়ে নেওয়ার জন্য আসছে, এই তো। এই জিনিসটাকেই তোমার ইংরেজিতে বলে ক্যাপিটাল, পুঁজিবাদী ব্যবস্থা, যে তুমি সম্পদের জন্য যে কোনো কিছু করো, মানুষ হত্যা, গণহত্যা, দেশ ধ্বংস করে দাও, পৃথিবী ধ্বংস করে দাও, কেন? টাকার জন্য, টাকার জন্য। তো ইউরোপিয়ানরা তো এসে এখানে টাকার জন্য এসছে। তাহলে ওদের এখানে আসার কারণটা কি ছিল? কারণটা ছিল ক্যাপিটালিস্টিক, মানে পুঁজিবাদী, মুনাফা। ওরা এসেছিল টাকার জন্য, মুনাফার জন্য এসেছিল। ঠিক আছে, আচ্ছা। তো ওরা এসছে ক্যাপিটালিজমের জন্য, কিন্তু ওইটাকে জায়েজ করার জন্য কি বলেছে? আমরা এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছি। তাহলে বুঝতে পারতেছো, তিনটাই কিন্তু সি দিয়ে আরম্ভ। কলোনিয়ালিজম সি দিয়ে আরম্ভ, মানে উপনিবেশিকতা। ক্রিশ্চিয়ানিটি সি দিয়ে আরম্ভ, মানে খ্রিস্টান ধর্ম। ক্যাপিটালিজম সি দিয়ে আরম্ভ, মানে পুঁজিবাদ, টাকার জন্য। তুমি কি ক্যাপিটালিজম, ক্রিশ্চিয়ানিটি এবং কলোনিয়ালিজম এই তিনটাকে কি আলাদা করতে পারবা? একটা ছাড়া আরেকটাকে আলাদা করতে পারবা না। তো খ্রিস্টান ধর্মের যারা মানুষ তারা বিশ্বাস করে, ওরা একটা শব্দে বিশ্বাস করে, সেটা হচ্ছে ট্রিনিটি। ট্রিনিটি মানে হচ্ছে তিন। সিঙ্গেল, ডবল, ট্রিপল, শোনো নাই? সিঙ্গেল মানে একটা, ডাবল মানে দুইটা, ট্রিপল মানে তিনটা, তাই না? ওখান থেকে ট্রি মানে তিন, ট্রিনিটি। তো আমরা যেরকম, আমরা যারা মুসলমান, আমরা কি বিশ্বাস করি? আমরা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাতে বিশ্বাস করি, ফেরেশতাতে বিশ্বাস করি, বিশ্বাস করি না? আমরা যারা মুসলমান বিশ্বাস তো করি, তাই না? তো খ্রিস্টান ধর্মের যারা মানুষ তারা এই তিন ধরনের, মানে কি বলে, সত্তায় করে, ওরা এটাকে এক্সপ্লেন করে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে? এখানে কি দেখতে পাচ্ছ যে একটা মানুষ আর এটাতে একটা কম বয়স্ক মানুষ, কি বুঝতে পারছো? তো খ্রিস্টান ধর্মে ওরা যেটা বিশ্বাস করে ট্রিনিটি। ট্রিনিটি হচ্ছে, এ হচ্ছে ফাদার, এটা হচ্ছে সান, ওকে, আর এইটা হচ্ছে হোলি স্পিরিট। মানে হোলি স্পিরিট মানে পবিত্র আত্মা। কি বুঝতে পারছো? তাহলে খ্রিস্টান ধর্মের তিনটা জিনিসের কি এরকম। তো এই জিনিসটাকে এভাবে দেখানো হয়। এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ না? ত্রিভুজটা, ত্রিভুজটাতে কি দেখাচ্ছে? যে মানে ফাদার, সান অ্যান্ড স্পিরিট।
এই ত্রিভুজটা খেয়াল করো, এই যে ফাদার, সান, হোলি স্পিরিট, এই যে জিনিসটা। তো যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট হচ্ছে খোদার সন্তান, খোদার ছেলে। কি বুঝতে পারছো? ঈশ্বরের ছেলে। ওকে, যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের ছেলে এবং যীশু খ্রিস্ট মানুষের পাপের জন্য সে তার জীবন দিয়েছেন। এটাকে আরো অনেক কমপ্লিকেটেড, আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি। একটা ত্রিভুজের 3টা কোণা থাকে না? তো এই জায়গার 3টা কোণায় কি, একটা হচ্ছে ফাদার, একটা হচ্ছে সান, আর একটা হচ্ছে হোলি স্পিরিট, মানে আত্মা, পবিত্র আত্মা। বুঝতে পারছো? ট্রিনিটি কি? ফাদার, সান, হোলি স্পিরিট। এখন এই ট্রিনিটি সম্বন্ধে যারা যারা বুঝতে পেরেছে এবং বলতে পারবে আমাকে থামস আপ দেখাও। ট্রিনিটি, ফাদার, সান, হোলি স্পিরিট। ওকে, আচ্ছা, আমাকে বলো তো বুশরা, ট্রিনিটি কি? স্যার এটা হচ্ছে খ্রিস্টানরা যে ধর্মে বিশ্বাস করে সেটা মানে ওরা 3টা হিসেবে বিশ্বাস করে, যেটা একটা হচ্ছে ফাদার, আর একটা সন, আর একটা হোলি স্পিরিট। খ্রিস্টানরা যেটাকে খোদা বলে, সেই খোদাটাকে বলে 3টা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে ফাদার মানে ঈশ্বর, আর হচ্ছে ফাদারের ছেলে মানে যীশু খ্রিস্ট, আর একটা হচ্ছে কি তোমার পবিত্র আত্মা। এই 3টাকে মিলে, অর্থাৎ মানে খ্রিস্টান ধর্মে যে গড, সেই গডের আইডিয়াটাই 3টা জিনিসের সমন্বয়। এই জন্য এটাকে বলে হোলি ট্রিনিটি। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু আগে আমি তোমাকে শেখালাম পৃথিবীতে এই যে আফ্রিকার যে দেশে অবস্থা দেখতেছো, ওই দেশে দেখতেছো যে নিচের, অর্থাৎ সাউথ আফ্রিকার দেশগুলাকে কিভাবে কি করেছে, ইউরোপিয়ানরা এসে দখল করে নিয়েছে। এখন যদি আমি তোমাকে বলি সাউথ মানে আফ্রিকার যে দেশগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 3টা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে ক্যাপিটালিজম, মানে টাকার জন্য আসছে। ক্যাপিটালিজমের ছেলে কে? অর্থাৎ ক্যাপিটালিজম কাজটা কাকে দিয়ে করাইছে? কলোনিয়ালিজম দিয়ে। আমি আসছি ভারতে কেন? টাকার জন্য, মুনাফার জন্য, তাই না? ওকে, ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম, তাই না? আচ্ছা, আর ধর্ম কি আত্মিক বিষয় না? মানে ধর্ম তো আত্মার বিষয়, নাকি ধর্ম মানুষ খায়? আত্মার বিষয়, তাই না? তো এই যে ক্যাপিটালিজমের ছেলে কলোনিয়ালিজম, তাই না? তার কলোনিয়ালিজমটা আমাদের কিসের জন্য আসছে? যে আরে আফ্রিকার মানুষ, এদের কোনো ধর্ম নাই, এরা হচ্ছে আনসিভিলাইজ, তাই না? ওই ধর্ম কি আত্মার বিষয় না? তো এটা কি ক্রিশ্চিয়ানিটি না? তো এখন থেকে যদি তোমাকে কেউ বলে আচ্ছা এই ক্রিশ্চিয়ানিটির সাথে আফ্রিকা এত মানুষ খ্রিস্টান কেন, তখন এটা মনে রাখবা যে খ্রিস্টান ধর্মের মানুষ বিশ্বাস করে হোলি ট্রিনিটিতে, ফাদার, সান, হোলি স্পিরিট। কিন্তু আফ্রিকাতে যেটা তুমি দেখতেছো, ওই 3টা হোলি স্পিরিট কি? ক্যাপিটালিজম, মানে টাকার জন্য আসছে। ঠিক আছে? তো ক্যাপিটালিজমের ছেলে কে? কলোনিয়ালিজম না? অন্য দেশে দখল করতে কেন আসছে? মানে তোমার দেশে কি আসছে এই ছই পিঠা খাওয়ার জন্য আসছে? ওরা দাওয়াত দিছো যে আসেন ভাই রুটি মাংস করে খাওয়াই, এটা বলছো? তোমার দেশে আসছে কি? টাকার জন্য আসছে, তাই না? তো ক্যাপিটালিজমের ছেলে কি কিভাবে করছে কাজটা? কিভাবে করছে? তোমাকে কলোনাইজ করে করছে। আর কিসের দোহাই দিছে? ধর্মের দোহাই দিছে, আত্মার দোহাই দিছে। সেই দোহাইটা কি? ক্রিশ্চিয়ানিটি। তাহলে বুঝতে পারতেছো, ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম এবং ক্রিশ্চিয়ানিটি, ওটা হচ্ছে গিয়া খ্রিস্টান ধর্ম যেরকম হোলি ট্রিনিটি বলে, এখন থেকে খ্রিস্টান চার্চের দিকে তাকালেই মনে করবা ও আচ্ছা আচ্ছা, ওই যে আসছে ঠিকই। কিসের জন্য আসছে? কিসের জন্য? টাকার জন্য। হম, কিসের দোহাই দিছে? যে আমি আসছি তোমাদেরকে বেহেস্তে নিয়ে যাব, খ্রিস্টানদের বেহেস্তে। তো বুঝতে পারছো যে তোমাকে কোন জায়গায়, ওই যে মনে আছে চার্লস ডারউইন কোন দ্বীপে এসে সেরে কি পাইলো? 2টা মানে কচ্ছপ দেখলো, একটা কচ্ছপের ঘাড় লম্বা, একটা কচ্ছপের। তখন কি হলো? রানী ভিক্টোরিয়ার ভোগাবাজি চলে গেল, তাই না? ও মাই গড, আগে তো রানী ভিক্টোরিয়া বলছিল যে রানী ভিক্টোরিয়ারে ঈশ্বর সিলেক্ট করে দিছে। কত বড় ভাওতাবাজি কথা, যে তুমি হচ্ছে গিয়া পুরা, মানে তুমি হচ্ছে গিয়া রানী, তারপরে সে তুমি। এখন তাহলে আমি বলি ওকে,
সাজ্জা এসে বলুক জার্মানিতে যে খোদা আমারে সিলেক্ট করে দিছে, আমি জার্মানির রাজা। দেখেন দেখতো সাদের পিঠে সাল থাকে কিনা। এখন যদি নবজ্ঞ বলে যে আমি হচ্ছি ব্রিটেনের রাজা, কেন? আল্লাহ আমার বলে দিছে। নবর পিঠে ছাল থাকবে? পেটে ছাল থাকবে না তো। কিন্তু ওরা তো এটাই করছে, ওরা ঠিক করে এটাই করছে। কি বুঝতে পারতেছো? তো তুমি যখনই এখন থেকে খ্রিশ্চানিটি চিন্তা করো, ওই যে ভোগাবাজি, তাই না? তো গেল, মানে মনে আছে গেল ফোগাস, ভোগাস চলে গেল। তাহলে এই ডারউইন যে দ্বীপে এসে সেরে দুইটা কচ্ছপকে দেখছিল, ওই কচ্ছপদের দ্বীপের নাম, ওই দ্বীপটার নাম কি ছিল বলো তো দেখি, যদি জানো আমাকেই দেখাও। মনে আছে? আচ্ছা, খালি সিনথিয়ার মনে আছে আর ইমনের মনে আছে। হ্যাঁ ইমন বলো। স্যার গ্যালোভোগাস। গ্যালোভোগাস মানে গ্যালোপোগাস। গ্যালোপোগাস মনে রাখার সহজ টেকনিক। ভিক্টোরিয়া তোমাদেরকে ভোগাস দিছিল, বলছিল যে না আমাকে তো মানে ঈশ্বর বলে দিছে যে আমি মানে এই দেশ, মানে চিন্তা করে দাও। এই যে এরকম ভোগাস একটা কথা বলছিল, ওটার নাম হচ্ছে ডিভাইন ডকট্রিন অফ কিং, ডিভাইন রাইট। মানে ঈশ্বর কি করে দিছে, রাজাদেরকে সিলেক্ট করে দিছে। এবং এই ভোগাসটা যখন বের হয়ে গেল তখন তো আর কাজ হলো না। তো এখন থেকে যখন তুমি কোনো খ্রিস্টান চার্চদের কথা মনে করবে, ও গ্যালোপোগাস মানে গ্যালোভোগাস। যদি ধরো কেউ এসে বলে তোমার কোনো খ্রিস্টান মুদাই তোমার গালি দিলি, না 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 না, একটা আইল্যান্ড ছিল, সে আইল্যান্ডের নাম হচ্ছে গ্যালোপোগাস। হ্যাঁ, সেখানে এসে ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইমন, কেমন আছো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ওকে, তুমি এখন বসো, আমাদের কথা শোনো, অনেক কিছু শিখতে পারবা। ওকে, থ্যাংক ইউ সাইমন। আচ্ছা, তো এখন যে এই যে মানে চার্লস ডারউইন যে দ্বীপে এসে দুইটা এরকম কচ্ছপ দেখেছিল, সেটার নাম হচ্ছে গ্যালাপোগাস, তাই না? তো এখন তুমি, এবং গ্যালাপোগাস আইল্যান্ডটা কোন জায়গায় ছিল, ক্যারিবিয়ানে নাকি ইন্ডিয়ান ওশনে? ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান কি সেন্ট্রাল আমেরিকায়, নর্থ আমেরিকায় না সাউথ আমেরিকায়? সেন্ট্রাল আমেরিকা। সেন্ট্রাল আমেরিকা, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা ওইটা সম্বন্ধে জানি। আমি আবার ম্যাপটাকে উঠাইনি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। জি ম্যাম, দেখছো গুগল আর্থ লোড হইতে আমার কম্পিউটারের সময় নিচ্ছে। মান সম্মান চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে এখানে ফাইবার অপটিকের মানে ইন্টারনেট। আচ্ছা, আমি এটা দেখাই। হ্যাঁ, আমাদের সবাইকে আমেরিকাতে চলে যেতে হবে ভালো নেটের জন্য। হ্যাঁ, ঠিক বলছো। কানাডাতে অনেক ইন্টারনেট স্পিড অনেক ভালো। এ দেখো, এটা এখন দেখতে পাচ্তেছো? দেখতে পারতেছো মানে ম্যাপটা? দেখতে পারলে থামস আপ দাও। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই তো হচ্ছে আমাদের ইউরোপ, তাই না? এই তো হচ্ছে তোমার এই যে মাঝখানে সাগরটা, নর্থ আটলান্টিক সাউথ আটলান্টিক, তাই না? জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছো যে উপরের দেশগুলা, এই দেশগুলা হচ্ছে তোমার কি মানে এই দেশগুলাতে ইসলাম আসছে, আর নিচের দেশগুলা হচ্ছে খ্রিস্টানিটি আসছে। তাহলে আসছে কিভাবে? এই যে ইউরোপিয়ানরা, এরা করছে কি এখান থেকে এই জায়গাতে আসছে না? আসার কারণ কি ছিল? আসার কারণ ছিল ওই যে ট্রিনিটি,
ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের ছেলে হচ্ছে কলোনিয়ালিজম। একটা ভোগাস তো দিতে হবে, তাই কেন আসছি? হ্যাঁ, এই আফ্রিকার মানুষদেরকে উদ্ধার করতে আসি, তাই না? আত্মা উদ্ধার করতে আসছি। সেই ভোগাসটা কি ছিল? সেই ভোগাসটা ছিল খ্রিস্টিয়ানিটি। তাহলে ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম এবং খ্রিস্টিয়ানিটি, এরা হচ্ছে তিনটা ওই যে একটার সাথে আরেকটা কানেক্টেড। তুমি একটা থেকে আরেকটাকে কি করতে পারবে না? সেপারেট করতে পারবে না। তো তোমাদেরকে যখন আমি দেখাচ্ছিলাম যে গত সপ্তাহে কি হয়েছে, ক্যানাডাতে অনেকগুলা তোমার চার্চ, মানে এই যে গির্জা, এখানকার মানুষ গির্জাগুলাকে পোড়াই দিছে। এখন তোমার কাছে মনে হতে পারে কি, গির্জায় আগুন ধরাই দিল, এরকম অন্যায় কাজ করলো। গির্জা ক্যানাডার যে আদিবাসী, ওদের সাথে কি করছে? যদি তোমার দেশের 98% মানুষকে কেউ যদি মেরে ফেলতো, তুমি কি করতা? গির্জাকে খুব মানে প্রণাম করতা, বলতে নমস্কার দেখলে? তুমি কি এখন তোমার বাড়ির সামনে লর্ড ক্লাইভের মানে মূর্তি বানাবা? বানাবো না তো। তো রানী ভিক্টোরিয়ার মূর্তি দিয়ে ওরা ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার কারণটা কি বুঝতে পারতেছো? কারণ নর্থ আমেরিকাতে কি আগে এখানে কি খ্রিস্টান ধর্ম ছিল? ছিল না তো। ওরা আসছে কিসের জন্য? ওই যে আমি কানাডাতে আমেরিকাতে একই অবস্থা, ওই একই হোলি ট্রিনিটি আসছে ক্যাপিটালিজমের জন্য। ক্যাপিটালিজমের ছেলের নাম কি, কি জানো বলো দেখি? কলোনিয়ালিজম। আচ্ছা, কলোনিয়াল এটার হোলি স্পিরিট কি? ক্রিশ্চিয়ানিটি। তো সেটা তো এটা এখানে হয়েছে, সেম থিং এখানে হয়েছে। এই কারণেই ওরা কি করছে, তোমার এরকম গির্জা আগুন ধরাই দিছে। ঠিক আছে, এখন যে হিস্ট্রিটা জানবে না, হিস্ট্রি না জানলে সে কি বলবে যে এত খারাপ মানুষ, সে গির্জা আগুন ধরাই দিছে। কিন্তু এখন বুঝতে পারছো কেন গির্জা আগুন ধরাই দিছে? কবে হয়েছে? 2 সপ্তাহ আগে। তোমাদের ছবি দেখাই নেই যে কানাডাতে গির্জা আগুন ধরাই দিছে? তো এই জন্য তোমাদেরকে কানাডার সম্বন্ধে জানতে হবে, কারণ কানাডার সম্বন্ধে যদি জানো তাহলে তুমি বাংলাদেশ সম্বন্ধে বুঝতে পারবা যে কানাডার সাথে বাংলাদেশের সম্পর্কটা কি। তুমি বুঝতে পারবা যে যা আমাদের ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, তা কানাডাতে হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে ওরা একসময় চলে গেছে, কিন্তু কানাডা থেকে যে আসছে আর যায় নাই। তো কি বুঝতে পারতেছো যে একটা দেশে যখন বিদেশিরা এসে বসে দেশটারে অন্যায়ভাবে অত্যাচার করে, কিন্তু একসময় তো চলে গেছে। তো ব্রিটেন থেকে কি ব্রিটিশরা চলে গেছে না? কিন্তু কানাডায় যে ব্রিটিশরা আসছিল, এখন কি গেছে? যায়নি তো। ওরা এখানে সেটেল করে গেছে না? ওরা এখানে সেটেল করে গেছে, তাই না? এই যে ওরা সেটেল করে ফেলছে, এই ধরনের কলোনিয়ালিজমকে বলে সেটেলার কলোনিয়ালিজম। হ্যাঁ নাবিন, তারপরে নিশাদ। বলছিলেন ব্রিটেন থেকে ব্রিটিশ চলে গেছে, কথাটা বুঝলাম না। ব্রিটেন থেকে না, ইন্ডিয়া থেকে ব্রিটিশরা চলে গেছে। ইন্ডিয়াকে একসময় ব্রিটিশদের আন্ডারে ছিল না? আচ্ছা, তাহলে ওখান থেকে চলে গেছে না? নিশাদ, তোমার প্রশ্ন কি? মাইকটাকে আনমিউট করো। আমার ওইটাই প্রশ্ন ছিল। আমি ভুলে বলছি, ব্রিটেন থেকে ব্রিটিশরা যায় না, ব্রিটেনে এখনো ব্রিটিশ এখনো আছে। কিন্তু ব্রিটিশরা আসছিল ইন্ডিয়াতে, এসে আমাদেরকে 200 বছর শাসন করছে, শাসন করে চলে গেছে। কিন্তু কানাডা যে আসছিল, আজ পর্যন্ত গেছে? যায় নাই এখন পর্যন্ত। ওখানে যেমন ধরো, তোমরা কখনো এবার শোনো নাই যে ভাই আমি কানাডা যেতে চাই, কেন? বা আমি ভাই কানাডাতে সেটেল করব, এ কথা শুনছো কখনো? সেটেল করব, কোথায় সেটেল করব? কানাডাতে সেটেল করব। আমি তো কানাডাতে সেটেল করছি না? আমি কেন সেটেল করছি? আস্তে আস্তে আমার পরিবারের সবাই নিয়ে আসা, যে আমার ভাই বোন, আমার বাচ্চা কাচ্চা, আমার ভাইস্তা ভাইগনা, সবগুলোরে কানাডা নিয়ে আসবো আস্তে আস্তে। বুঝছো? আজকে আলাপ করতেছিলাম যে কোন জায়গাতে এত বড় একটা জায়গা কেনা যায় যেখানে আমাদের পরিবার সবাই থাকতে পারবে। ওকে, সো সেটলার কলোনিয়ালিজমটা কি? যে ওরা আসছে এখানে, ওরা কি এসে আর গেছে? এসে তো আর যায় নাই, তাই না? আচ্ছা, ওকে, নাও লেটস ডু অ্যান এক্সারসাইজ। সবাই
পিঠ সোজা করে বসো, এভরিবডি পিঠ সোজা করে বসো, এক হাত পেটের উপরে দাও। সেদিন সুমি আবার দম নিয়ে শেখায় নাই, যে দম নিলে মাথা ঘুরতে আরম্ভ করে। তোমাদের অনেকের এখনো ঘুম ঘুম লাগতেছে, দেখতেছি নবদ ঝুমতেছে, আমি এখান থেকে দেখতেছি। এই জন্যই তোমার আলিফ ক্যামেরা অন অফ করে রাখে। আলিফ কই? আলিফ দেখতে পারতেছি না তো। আজকে অসুস্থ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পায়ে ব্যথা। আচ্ছা ওকে, এখন দম নাও। দম না মনে আছে? এখানে নাকে হাত দাও, এখানে নাকের কাছে হাত দাও। পেট ফুলায়, ওই যে মানে পেট কুচায় রাখবা না, একদম পেট একবার বেলুনের মধ্যে ফুলায় ফেলবা, ঠিক আছে? ফুলায় এই যে, ঠিক আছে? আচ্ছা আমি গুনবো, মানে 1 থেকে 4 পর্যন্ত গুনবো, দম নিবা। 7 পর্যন্ত গুনবো, দম ছাড়বা না। 8 পর্যন্ত গুনবো, তখন দম ছেড়ে দিবা, ঠিক আছে? তোমার মাথা ঘোরে, কিছুই করার নাই, তোমার সকাল থেকে ঘুম থেকে উঠে যাবা। আমি গুনতেছি, দম নাও। 1 2 3 4, এখন দম ধরে রাখো। 1 2 3 4 5 6 7, এখন দম ছাড়ো। 1 2 3 4 5 6 7 8, আবার দম নাও। 1 2 3 4, দম ধরে রাখো। 1 2 3 4 5 6 7, এখন দম ছাড়ো। 1 2 3 4 5 6 7 8, ওকে। এখন এক হাত পেটের উপরে দাও, আর এক হাত নাকের উপরে দাও, দিয়ে পেট ফুলে জোরে দম নিবা। পেট ফুলাও। ওকে, এখন হ্যাঁ, এখন সোজা হয়ে বসো। কি ঘুম গেছে? মাথা ঘুরতেছে? মাথা হালকা লাগতেছে কেন? মাথার ভিতরে অক্সিজেন বেশি গেছে এই জন্য। অলরাইট, ওকে। আচ্ছা, এখন থেকে যেটা করবো আমরা, ক্লাস শুরু করার আগে দমের এক্সারসাইজ করে নিব। এখন থেকে ক্লাস শুরু করার আগে আই উইল ডু, এবং আমি যদি ভুলে যাই আমাকে মনে করাবা, তোমাদের দায়িত্ব, ওকে? কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখন যদি তোমরা ঘুমাও, নট গোনা হ্যাপেন। আচ্ছা, তো যেটা বললাম যে সেটেল করে, যে আমি কোথায়, বলো বলো। আঙ্কেল আমি মানে একটা জায়গায় পড়েছিলাম যে এই 4-7-8 টেকনিকটা ঘুম আসার জন্য। হ্যাঁ, 4-7-8 ঘুম আসার জন্য, 4-7-8 শান্ত হবার জন্য, 4-7-8 যখন তুমি জেগে উঠতে চাচ্ছ। তোমার যদি যে কোনো মুহূর্তে ক্লান্তি লাগে, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, মানে তুমি তো গাড়ি চালাও না, ধরো যে কোনো মুহূর্তে তোমার কি, তুমি মানে হয়ে গেছো, স্ট্রেসড, যে মানে ক্লাসে এসে জয়েন করতেছো, আমি যদি তোমাদেরকে অ্যাটেনশন যদি না পাই, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব। তো তুমি যদি কখনো যে কোনো মুহূর্তে এরকম কি করো, দম নাও। এখন তোমার চা খাওয়ার কোনো অপশন নাই, কফি নাই, কিন্তু তুমি যদি এখন ঘুম থেকে না উঠতে পারো, অ্যাক্সিডেন্ট করে মারা যাবা। তখন তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সিস্টেম কি? ব্রেইনে অক্সিজেন দাও, ঠিক আছে? অলরাইট, ওকে। এখন যেটা বলতেছিলাম যে সেটেল করা, যে আমি কি আমেরিকা এসে সেটেল করে গেছি, কানাডাতে এসে সেটেল করে গেছি, তাহলে যেই কলোনিয়ালিজমটা এসে সেটেল করছে আর যায় নাই, এসে সেটেল করছে আর যায় নাই, সেটাকে আমরা কি বলি? সেটেলার কলোনিয়ালিজম। কানাডাতে, আমেরিকাতে ওরা যে আসছে, ওরা কি আর গেছে? ওরা যায় নাই। এই জন্য এখানকার কলোনিয়ালিজমটা হচ্ছে সেটলার কলোনিয়ালিজম। এখন দেখো, এই যে আমি তোমাদেরকে দেখালাম যে এই যে তোমার আফ্রিকার কোনটা কোন দেশ, এইগুলো আমি মনে রাখি কিভাবে? মুখস্থ করে মনে রাখি না, মুখস্থ করে মনে রাখি না। আমার যখন জার্মানির কথা চিন্তা করি, আমি চিন্তা করি জার্মানি সম্বন্ধে আমি কি জানি। আমি জানি ও আচ্ছা, জার্মানিতে কার্ল মার্কসের জন্ম হয়েছিল,
জার্মানিতে হিটলারের জন্ম হয়েছিল। জার্মানি থেকে দুইটা দেশ দুইবার বিশ্বযুদ্ধ শুরু করছে, ঠিক আছে। জার্মানির নিচে হচ্ছে তোমার মানে কি বলে এই অস্ট্রিয়া। অস্ট্রিয়া কি? অস্ট্রিয়াতে তোমার মানে সবচাইতে কম আনএমপ্লয়মেন্ট। তা আমি এরকম বিভিন্ন তথ্য জানি, এমন অনেক কিছু জানি যে আমার মাথার ভিতরে মানে ওই দেশটার সম্বন্ধে আইডিয়া। যে আমি যদি বলি, তুমি কখনো শোনো নাই যে এমন তো হয়েছে যে এই যে আমাকে মানে এই আমার ছেলে বলতেছিল যে নিশাতের নাম মনে করতে পারতেছিল না, বলতেছিল ওই যে আপুটা পিঙ্ক স্কার্ফ পরে, তাই না? তো এই যে পিঙ্ক স্কার্ফ পরে ওইটা ওর মাথার ভিতরে ঢুকে গেছে রেফারেন্স। তো তুমিও যখন দেশ সম্বন্ধে অনেক কিছু তুমি জানতে চাইবা, তখন জানার জন্য ওই বিভিন্ন দেশ সম্বন্ধে তুমি বিভিন্ন তথ্য জানো, তথ্য জানলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, এখন আমি তোমাকে আফ্রিকা শিখতে সাহায্য করব। আবার স্ক্রিনটা শেয়ার করি। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে উপরে ইসলাম, তাহলে নিচে যে আসছে কলোনিয়ালিজম, তাহলে এখানে বুঝতে পারলা যে হোলি ট্রিনিটিটা কি, তাই না? এখন এখানে দেখো, এই যে উপরের দেশগুলা দেখতে পারতেছো যে তোমাদেরকে বলছি না মেল ফিমেল, মনে আছে মেল ফিমেল? দেখো তো, মরক্কো এম, আলজেরিয়া এ, লিবিয়া এল, ইজিপ্ট ই, মেল। আচ্ছা, এখন পর্যন্ত এমন কোন খলিফা ছিল যারা মেয়ে মানুষ? তো সব খলিফা কি মেল ছিল না মেল? মেল বানান কি? MALE, ঠিক আছে। এই যে আরব কান্ট্রি গুলা যেমন ইজিপ্ট, তারপরে হচ্ছে সৌদি আরব, তারপরে হচ্ছে বাহরাইন, আরব আমিরাত, এই দেশগুলার যেই রাজা রাষ্ট্রপ্রধান তারা কি কেউ নারী? সৌদি আরবে কয়দিন আগে নারীরা ড্রাইভিং করার পারমিশন পাইছে। পৃথিবীর সবচাইতে যে দেশে পরে মানে মেয়েরা ভোট দেওয়ার অধিকার পাইছে কোন দেশ বলো তো দেখি? সবচাইতে পরে সৌদি আরব। সৌদি আরব সবচাইতে, মানে তুমি চিন্তা করছো পৃথিবীর সবচাইতে যে দেশে পরে তোমার মেয়েরা ভোট দেওয়ার অধিকার পাইছে সেটা হচ্ছে সৌদি আরবে। এবং ভোট দেওয়ার অধিকার পাইছে সৌদি আরবে সেই দিন মেয়েরা গাড়ি চালানোর অধিকার পাইছে। তুমি যে চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, এটা তুমি আস্তে আস্তে শিখবা। তো এক একটা দেশ সম্বন্ধে বিভিন্ন তথ্য তুমি যদি মনে রাখো, তাহলে তোমার ওই দেশগুলোর সম্বন্ধে, আচ্ছা এই যে বললাম রাষ্ট্রপ্রধান কি? পুরুষ, মেল ফিমেল, তাই না? মেল বানান কি? MALE, এম থেকে শুরু করো। যে দেশ থেকে স্পেনে যাওয়া একদম সহজ, মরক্কো। তোমাদেরকে ডেভেলপমেন্ট বায়োলজি পড়াইতে কে আসছিল? তারেক আসছিল না? তারেক, ও যখন তারেক আসছিল তখন আমাকে জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা তোমার বাবা কি তোমার নাম রাখছে তারেক বিন জিয়া? তারেক বিন জিয়া, তারেক কিন্তু তোমার মরক্কোতে হেব্বি নাম। যে আমরা যেরকম ধরো বিখ্যাত মানুষের নাম দিতে চাই না, ধরো আমি যেমন আমার বড় ভাই, আমার এক ভাইস্তার নাম দিছিল মুজিব। কেন? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নাম দিছে মুজিব, বুঝতে পারছো? তো এক একটা মানুষ বিখ্যাত মানুষের শেষে নাম দেয়। তো আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আচ্ছা তোমার বাবা কি তোমার নাম দিছে তারেক ইবেন জিয়াদের কারণে? ওর নাম কি দেখছো? তারেক দৃসি। দৃসির নাম শুনলে কেমন যেন মনে হয় না? কিন্তু তারেক নামটা তো বুঝতে পারছো যে তারেক। ও বলতেছিলেন আমার বাবা, আমি বলতেছিলাম তোমার বাবা তোমাকে কিভাবে বলে? আমি বলতেছিলাম তারেক। বলে হ্যাঁ আমার বাবা এভাবে আমাকে বলে তারেক। কিন্তু ওর যে বান্ধবী ওকে কি বলে? টেরেক। ভবিষ্যতে যদি কখনো বিদেশে আসো, যদি তোমাদের নাম তোমাদের সাদা বন্ধু বান্ধব উচ্চারণ করতে না পারে, ওদেরকে বলবা এই তোর নাম যে ম্যাথিউ, অ্যান্ডারসন, জনাথন, এগুলো আমি শিখি নাই, আমার নাম শেখ। আমি আমার বন্ধুদেরকে ভাই বলি যে আমার নাম উচ্চারণ করে শেখো, যাও উচ্চারণ করে শেখো। আমি তোমার জন্য আমার নাম ছোট করতে পারবো না। এখানে বিদেশে এসে করে কি তোমার মানে আমরা যারা বুঝি না যে কলোনিয়ালিজম, এটার মাথার ভিতরের প্রভাব যেটা বুঝি না, আমাদের যাদের নাম হচ্ছে মোহাম্মদ সে হয়ে যায় মো। আমার ছাত্র যার নাম হচ্ছে মোহাম্মদ
সেখানে তার নাম বানায় ফেলাইছে মো। কেন? যাতে করে সাধারণ নামটা সহজ উচ্চারণ করে বলতে পারে। কারণ নাম হচ্ছে, আমার একটা স্টুডেন্ট আছে নাম হচ্ছে জামিলা, ওর নাম হয়ে গেছে জ্যাম। তো আমি, আমার একটা বড় ভাই আছে নাম হচ্ছে কামাল, আমি বলি ভাই এক কাজ করেন, আপনার নামটা বানায় ফেলেন ক্যাম। কেন? কারণ আমি বললাম যে আমার একটা ছাত্রী, ওর নাম হচ্ছে জামিলা, ওর নাম বানায় ফেলাইছে জ্যাম, তো আপনি আপনার নাম বানায় ফেলেন কামাল থেকে ক্যাম। তো কখনো নিজের নামটাকে ছোট করবা না, নামটাকে ক্ষুদ্র করে ফেলবা না। এই যে আমার বাড়িতে আমার ডাক নাম হচ্ছে মিলু, আমার এই নামটা বলতে একসময় লজ্জা লাগতো। কেন? কারণ মিলু তো মেয়েদেরও নাম হয়। কিন্তু এখন আমি এই নামটা একেবারেই, আমাকে যদি কেউ ফোন করে কথা বলে, যে ধরো ফোন করে কেউ বললো হ্যাঁ আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, তখন বুঝে নেই এই মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল আমার কর্মক্ষেত্রে, কারণ আমার সার্টিফিকেটের নাম হচ্ছে ফিরোজ। যদি আমাকে কেউ ফোন করে বলে মিলু কেমন আছিস, তখন বুঝে নিই যে সে আমার আইদার গ্রামের বন্ধু বা আমার আত্মীয় স্বজন, আমি বুঝে নিই। এবং আমার এই নামটা কিন্তু সবার জন্য না, আমার যারা পরিবার, বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, তাদের জন্য। যেমন আমার ভাগ্নে আমার কি বলে, মিলু মামা, তাই না? তা আমার যদি ভাগ্নে কোনদিন আমার বলে যে আঙ্কেল, একটা চল লাগাই দিব, আমি আমার মামা বলবি। আমার ছেলে মাঝে মধ্যে আমাকে যোগ করে বলে ড্যাড, আমি কি একদম চল লাগাই দিব একটা? আমি ড্যাড না, আমি বাবা। দ্যাটস ইট। আমি জীবনে আমার বাবাকে আমি ড্যাড বলবো না, এবং আমি আমার বাবার সম্বন্ধে যখন লিখি তখনও বাবা লিখি। এটা আমার সংস্কৃতি, এটা আমার পরিচয়, এটা আমার শেকড়। মনে রাখো, শেকড় ছাড়া গাছ বাঁচে না। তোমার শেকড় তুমি যদি ভুলে যাও, তুমি বাঁচতে পারবে না, তুমি মরা হয়ে চলবা। কি বুঝতে পারছো? তবে এখন আমি যেটা আমার নিজের পরিচয়, শেকড় সম্বন্ধে আমার যে আত্মবিশ্বাস এখন, সেটা কিন্তু আগে ছিল না। আগে সারাক্ষণ কাচুমুচু করে থাকতাম, এখন থাকি না। এখন আমি ছাত্রছাত্রীদেরকে বলি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে, যে আমার নাম যদি ঠিক করে বলতে না পারো তাহলে কিন্তু নাম্বার কেটে দিব। ওদের নাম আমি মনে রাখি, ম্যাথিউ, অ্যান্ডারসন, জনাথন, কেন্ড্রিক, অনেক কঠিন কঠিন নাম। আমার নাম শিখে নাও গিয়ে। কেন তোমরা কঠিন ইংরেজি নাম শেখো না? এমিকডেলা কি? এটা কি খায় না মাথায় দেয়? ব্রেনের একটা জিনিস যেটা মাথার ভিতরে ভয় সৃষ্টি করে। হিপ্পোক্যাম্পাস, যা ব্রেনের ভিতরে মেমোরি তৈরি করে। তুমি শিখতেছো না? শিখতেছো তো। তো যদি ওরা তোমাকে সম্মান করে কি করে না, তার একটা মাপকাঠি হচ্ছে যে ওরা হিপ্পোক্যাম্পাস শিখতে পারে, আর তোমার নাম হচ্ছে বুশরা কিংবা তোমার নাম হচ্ছে তমালিকা, তোমার নাম নিশাদারে শিখতে পারে না। ব্যাটা শিখে নে। আর যদি নাম উচ্চারণ ঠিক করতে না পারে, বলবে এই নাম ঠিক করে শেখ, নাম বল। কখনো মোহাম্মদ থেকে মো হয়ে যায় না, কামাল থেকে ক্যাম হয়ে যায় না, জামাল থেকে জ্যাম হয়ে যায় না। বুঝছো? কিন্তু এরকম প্রচুর হয়। কিন্তু যারা হয় তাদেরকে নিয়ে দুষ্টামি করো না। কিসের জন্য? কারণ যারা জামাল থেকে জ্যাম হয়ে যায়, কেন? কারণ ওদের নাম নিয়ে, যেখানে নামটা যখন দেখে মুসলমান, তখন চাকরির জন্য ডাকে না। বুঝতে পারছো? তো এটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে। ওকে, আচ্ছা। তাহলে এই যে বললাম যে এই সবগুলা দেশের রাষ্ট্রপ্রধান কি? পুরুষ মানুষ, মেল। MALE, এই মেল কথাটা চিন্তা করো। এমতে হচ্ছে মরক্কো, এতে হচ্ছে আলজেরিয়া, এলতে হচ্ছে লিবিয়া, ইতে হচ্ছে ইজিপ্ট। তাহলে দেখো তো, এখন অতি সহজেই কি তুমি আফ্রিকার উপরের দেশের নামগুলো মনে রাখতে পারতেছো না? মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট মনে রাখতে পারতেছো না? আচ্ছা, এরপরে 3টা কান্ট্রি চিন্তা করো। এটা হচ্ছে মরক্কো, এটা হচ্ছে কি মৌরিতানিয়া, এটা হচ্ছে মালি। মুসলিম শব্দটা কি এম দিয়ে শুরু হয় না? এই সবগুলা কান্ট্রি কি মুসলিম কান্ট্রি না? মালি যে মুসলমান কান্ট্রি, নামই তো বুঝতে পারছেন, মুসলমান। মালি মনে হচ্ছে না? বুঝতে পারতেছো না? মৌরিতানিয়ার 100% মানুষই মুসলমান। তোমরা কি জানতো যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান দেশ কোন দেশে? মৌরিতানিয়া। সৌদি আরবে 100% লোক, মানে 100% মুসলমান না। এই দেশে 100% মানুষ মুসলমান, মৌরিতানিয়া। তাহলে এই যে টেকনিক, আমি তোমার কি বললাম? মেল, মানে মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট।
ঠিক আছে, পরে বললাম মুসলমান, এই যে উপরে খাড়া কান্ট্রি গুলা। প্রথম হচ্ছে মোরতানিয়া। হ্যাঁ, মোরতানিয়া। এখন তুমি বলবো যে মোরতানিয়ার মালি কেমন যেন প্যাচ প্যাচ লেগে যায়, তাই না? তুমি যখন সাগর পারে যাও, রিল্যাক্সে পা টাইনা টাইনা হাঁটো না, একটু আরাম করে হাঁটতেছো, সাগরে বাতাস খাচ্ছ না? হ্যাঁ, মানে কি যে তুমি শোনো নাই, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, মর্দ পা টানিয়া টানিয়া চলিতেছে, এটা হচ্ছে মোরতানিয়া। কোন জায়গায়? সাগর পারে। তো মোরতানিয়া তো তোমার সাগরের পাশে। মুসলমান পা টেনে টেনে চলতেছে, মোরতানিয়া। মুসলমান পা টেনে টেনে চলতেছে, আরাম করে চলতেছে, এটা হচ্ছে মোরতানিয়া। ঠিক আছে? আর মোরতানিয়ার নিচে হচ্ছে তোমার কি? মালি। এই যে আমি চোখ বন্ধ করে চিন্তা করতে পারি আমি যে আচ্ছা, মরক্কো থেকে তারেক ভাই কোথায় গেছিল, কে বলতে পারো দেখি? স্পেন। হ্যাঁ, তারেক ভাই যে স্পেনে গেছিল, তার নামে একটা পানির নাম করা হয়েছে, এটার নাম কি? জিব্রাল্টার। জিব্রাল্টার। জিব্রাল্টার কোত্থেকে আসলো? জাবাল আল তারেক। তারেক মানে হচ্ছে নাম, জাবাল মানে হচ্ছে পাহাড়। ঠিক আছে, এরা পাহাড়ের নাম করে দিচ্ছে তার নামে। চিন্তা করছো? ধরো জিমাম যদি চট্টগ্রামে গিয়ে বলে এই পাহাড়টা আমার নামে করে দিলাম, এটা জিমাম পাহাড়। বুঝতে পারছো কি হয়? তুমি চিন্তা করে দেখো যে ব্রিটিশরা আমাদেরকে এরকম মেরে থয়ে গেছে। কক্সেস বাজার, তোমাদের কি কোনো চাচা আছে, মামা আছে, খালা আছে, কারোর নাম কক্স? এই কক্স মামা কেউ আছে? আমাদের সবচেয়ে বড় যে তোমার সমুদ্র, সি বিচ, এটা হচ্ছে কক্সেস বাজার। হ্যাঁ নাবিম বল। নাম চাইলে কি বাংলায় চেঞ্জ করে নাম দেওয়া যায় না? বাবারে, ওটা আমি আর তুই করতে পারবো না, এটা সরকারের করতে হবে। সরকারি করুক, সরকার একটা বুঝুক যে এরা বাংলাদেশি নাম। ও বাজান, যেদিন সরকার এটা বুঝবে সেদিন করবে। কিন্তু আমি যেটা বললাম যে আমি লর্ড ক্লাইভের নামে যেরকম স্কুল করব না, ঠিক একইভাবে পাবনার যে কলেজ আমাদের টাকায় চলে, আমাদের কষ্টে, কলেজের নাম এডওয়ার্ড কলেজ। বাহ, চমৎকার। আরে কি বুঝতে পারছো? আর আমরা কিভাবে, এই যে তোমার যে উইনস্টন চার্চিল, যে বেটা একাই 1 কোটি বাঙালির মেরে ফেলছে না খাওয়া। মানুষের যদি কেউ ছুরি আঘাত দিয়ে মেরে ফেলে তাহলে সে সাথে সাথে মরে যায়। না খেয়ে খেয়ে মরা, বুঝছো কত কষ্ট? চিন্তা করতে পারো, জাস্ট তুমি চিন্তা করো, তোমার মা নাই? তোমার মা আছে না? তোমার মা তো তোমার জন্য জীবন দিয়ে দিবে। তোমার মা তোমার জন্য জীবন দিয়ে দিবে। চিন্তা করো, একজন মা বাচ্চার কান্না, ক্ষুধার কান্না সহ্য করতে না পাইরা তার বাচ্চাটাকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। কি করছে এটা? উইনস্টন চার্চিল করছে। ওই ব্যাটার নামের আগে আমি স্যার যোগ করবো? আমার মাথা খারাপ। ওই যে আছে না যে গরুর ষাঁড় আছে না, ষাঁড়? শোনো, চট্টগ্রাম তোমার যে কোথায় যেন রাজশাহীর নিচে এলাকার নাম যেন ওটা কি, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে বলে না, মামুর বেটা একটু সাউন্ডটা বাড়ায় দাও, সাউন্ড মানে সাউন্ডটা বাড়ায় দাও, ওটাকে বলে সাউন্ড। তো ওখানে তোমার স্যারকে বলে, স্যার কেমন আছেন? বলতে চাই স্যার, কিন্তু শোনা যায় যে আমি কিন্তু এলাকার ভাষা ছোট করতেছি না, আমি মোটেও ছোট করতেছি না, কিন্তু উইনস্টন চার্চিলের নামের আগে আমি স্যারও বলবো না। কাউকে উইনস্টন চার্চিল বলে নাম একটা গালি তুমি কি? আর আচ্ছা, তুমি কি তোমার যদি ছোট ভাই বোন হয় নাম রাখবা মির্জাফর? মির্জাফর রাখবা? যে এই আমার একটা ছোট ভাই হয়েছে জানিস, আমার ভাইয়ের নাম রাখছি মির্জাফর, রাখবা না তো? তো উইনস্টন চার্চিল তো মির্জাফরের চেয়ে তো অনেক বেশি মানুষ মারছে, মারে নাই? না খাওয়ায় মারছে। ঠিক আছে, আমরা বলি স্যার উইনস্টন চার্চিল। আরে স্যার উইনস্টন চার্চিল বেটা মার্ডারার উইনস্টন চার্চিল, বেটা শয়তান উইনস্টন চার্চিল। শোনো, ওই যে দেখছো যে তোমার ওই যে মানুষ হজ করতে যায় না, হজ করে কি একটা জায়গায় কঙ্কর পাথর নিক্ষেপ করে শয়তানের উদ্দেশ্যে, বুঝছো? তো যদি আমি পারতাম, আমি করতাম কি, স্কুলের সামনে উইনস্টন চার্চিল এরকম একটা মানে কলা গাছ দিয়ে উইনস্টন চার্চিল বানাইতাম, বানাইয়া বলতাম ছেলে মেয়েদেরকে, যা তোদের বাড়ি থেকে ছিঁড়া মেয়েরা যত জুতা আছে যা নিয়ে এসে ওইটা ঢিল মার। কারণ আমাদের মাথার মধ্যে উইনস্টন চার্চিল, চুরি বাপরে, স্যার উইনস্টন চার্চিল। ওকে, তো এভাবে চিন্তা করো যে মরক্কো থেকে তারেক ভাই গেছে স্পেনে। মরক্কো নিচে হচ্ছে কি, পা টেনে টেনে মর্দ হাঁটিয়া চলিতেছে, কোন দেশ? মুসলমান পা টেনে টেনে চলে, মৌরতানিয়া।
আচ্ছা, এখন ধরো কোন একটা বাড়িতে একজন মালিক আর একজন হচ্ছে মালি। একজন মালিক আর একজন হচ্ছে কি মালি। মালি মালি মানে বাগানে যে যত্ন করে, তাই না? তো ক্ষমতা কার বেশি? বাড়ির মালিকের। তারপরে তো মালি, তাই না? তো মুসলমান যে একটা মালি কান্ট্রি, এটা বুঝতে মানে মানে সরি মালি যে একটা মুসলমান কান্ট্রি, এটা বুঝতে পারছো? মালি হচ্ছে একটা কি কান্ট্রি? মুসলমান কান্ট্রি। এখন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তো বললাম যে মেল মেল কোন কোন কান্ট্রি গুলা বলো তো তনুশ্রী? স্যার মেয়ের এম হচ্ছে মরক্কো, এ হচ্ছে আলজেরিয়া, এল হচ্ছে লিবিয়া, আর ই হচ্ছে ইজিপ্ট। এই তো, সাবাস। আর তিনটা এই যে তুমি দেখছো মসজিদের মিনার, দেখছো এরকম খাড়া করা মসজিদের মিনার? তিনটা মুসলমান কান্ট্রি, একটার নিচে একটা, তাই না? ওই তিনটা দেশকে, উপরে হচ্ছে মরক্কো মুসলমান কান্ট্রি, তারপরে নিচের কান্ট্রিটার নাম কি? মুরতানিয়া। মৌরিতানিয়া। তার নিচের কান্ট্রিটার নাম কি? মালি। মালি। এখন বুঝছো? মরক্কো, মৌরিতানিয়া, মালি। এখন কি মাথার ভিতরে আসতেছে? উপরের কান্ট্রি গুলো হচ্ছে মেল, তারপরে মুসলমান কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ, বল নাবিন। আমি যেটা বলছিলাম, আমি এই কান্ট্রির কিছু আছে, ইউটিউবে গান আছে, হ্যাঁ, ওগুলোর উচ্চারণটা আমার কাছে ডিফারেন্ট মনে হলো, যে মার্টেইনিয়া এমন মনে হলো। বাবারে, ওই উচ্চারণ তো হচ্ছে গিয়ে মানে ব্রিটিশ উচ্চারণ, ওই উচ্চারণ শিখবি তোরা। আমি এখন তোদেরকে বাংলা উচ্চারণ শেখাচ্ছি। আচ্ছা, আমি একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা। এখন দেখো যেই কান্ট্রিগুলা তুমি মনে রাখতে পারবা, তারপরে ইজিপ্ট মানে মিশর। আচ্ছা, মিশরের পরে দেখো, মিশরের পরে যে কান্ট্রিটা মুসলমান সেটা হচ্ছে সুদান। আর এই যে হর্ন অফ আফ্রিকা, মনে আছে? আফ্রিকার সিং, এই যে সোমালিয়া, এটা হচ্ছে এখানকার 99% মানুষ সুন্নি মুসলমান, দেখছো? ওকে, আচ্ছা। এখন দেখো তো, নিচের দিকে আসো। এই যে কান্ট্রিটা, এই কান্ট্রিটার নামিবিয়া, নামিবিয়ার 85% মানুষ খ্রিস্টান। নামিবিয়া তোমাদেরকে দেখাইছিলাম যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম যে ওই যে সায়েন্টিফিক রেসিজম, যখন চার্লস ডারউইনের ইভলিউশন থিওরিটা ব্যবহার করে কি বলছে? হ্যাঁ, সাদা মানুষ শ্রেষ্ঠ, ইভলিউশন হয়ে গেছে, তাই না? মনে আছে? তারা নামিবিয়ার গিয়ে মানুষদেরকে দেখছো যে ফাঁসি দিয়ে মেরে ফেলছে, জার্মানরা কিন্তু। এবং বিংশ শতাব্দীর প্রথম গণহত্যা কই হয়েছে? নামিবিয়াতে। আমরা কিন্তু জানিও না। নামিবিয়াতে ওরা এরকম নিষ্ঠুর কাজ করছে, মানুষ মেরে মেরে করতো কি, ওই তোমার জাহাজ ভরে ভরে তোমার মাথার খুলি পাঠাই দিত গবেষণা করার জন্য। ওইখানকার 85% মানুষ খ্রিস্টান। তোমারে বলছিলাম না যে ভিক্টোরিয়া হচ্ছে ইউরোপের দাদি, নানি? বলছিলাম, দেখাছিলাম। আচ্ছা, বার্লিংটন, এই আমি এটা দেখাই। এই দেখো, দেখছো বার্লিন কনফারেন্স কি দেখছো? এটা হচ্ছে বার্লিন কনফারেন্স। কতগুলা ইউরোপিয়ান মানুষ তার একসাথে কই মিটছে? বার্লিনে, 1884-85 সালে। চিন্তা করো, মানে কতটুকু লজ্জাস্কর কাহিনী। দেখো কত মানে নির্লজ্জ কিরকম, দেখো ওরা কত বড় নির্লজ্জ। দেখো ওরা একসাথে হইছে, একসাথে হয়ে ওরা কি দেখো যে কতগুলো ইউরোপিয়ান মানুষ তারা করতেছে কি, একটা কেক কেটে ভাগ করে নিচ্ছে, তাই না? তো 1884-85 সালে বার্লিনে
কতগুলো ইউরোপিয়ান কান্ট্রি মিলছে যে বলছে শোনো আমরা তো সবাই ডাকাইত, আমরা সবাই ডাকাতি করতে আসতেছি। এখন যারা ইউরোপিয়ান যারা ডাকাইত ওদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে, আমার এটা চাই, আমার সেটা চাই, আমার সেটা চাই, ঠিক আছে ওকে। ধরো মনে করো আমিও ডাকাইত, খালিদও ডাকাইত, সাদও ডাকাইত। এখন আমি চিন্তা করতেছি আমি আর খালিদ সাদ যদি মারামারি করি তাহলে তো একজন একজনের মাথা ফাটা ফেলবো, তাই না? 1884-85 সালে কতগুলা ইউরোপিয়ান শয়তান একসাথে মিশছে কোথায়? বার্লিন। বার্লিন কোন জায়গায়? জার্মানিতে। কোন জায়গায়? জার্মানিতে। হ্যাঁ, যে এই জন্যই জার্মানির কথা যে আমরা ইউরোপিয়ান, আরে বাপ, জার্মান জিনিস, জার্মান ইলেকট্রনিক জিনিস কখনো নষ্ট হয় না, শোনো নাই? বুঝতে পারছো? ওই বার্লিনে তোমার ইউরোপিয়ানরা একসাথে মিটছে, মনে করো এরকম যে আমরা কি করব, ইমনের বাড়ি যাই সেটা ভাগ করে নিব, আমি সাদ আর হচ্ছে খালিদ। বললাম যে আমরা মারামারি না করে আমি চিন্তা করি যে চল আমরা, খালিদ বলতেছে মামা আমি বসার ঘরটা নিব, সাদ বলতেছে চাচু আমি শোবার ঘরটা নিব, বললাম ঠিক আছে আমি রান্নাঘরটা নিব। বাড়ি কিন্তু ইমনের। ঠিক ওরা এই একই কাজ করছে। বলছি না যে এই আমেরিকার জন্য যে তোমার কলম্বাস আসছে কবে? 1492 সালে, বলছি না? আসছিল কি নৌকা দিয়ে আসছিল, তাই না? আর একটা নির্লজ্জ মানে যেটা আসলে মানে আমার নিজেরই চিন্তা করলে আমি এই জন্য আমার যারা সাদা ছাত্রছাত্রী ওদেরকে বলি যে তোদের পূর্বপুরুষ মানে কি বলে কোন জায়গায় কোথায় কি করছে এটা বুঝানে 1884 সালে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখাচ্ছি ওদের পূর্বপুরুষ কি করছে 1884 সালে। যেই সালটা মনে রাখবা, 1492 বলছি ভোলা যাবে না, 632 ভোলা যাবে না, আর একটা সাল ভোলা যাবে না, সে হচ্ছে 1884। কোন সাল? 1884। 1884 সালে জার্মানির বার্লিনে ইউরোপিয়ান কয়েকজন রাজা মিলে বলছে যে আমরা ইউরোপ ভাগ করে নেব। এদের মধ্যে বেলজিয়ামের যেই রাজা ছিল লিওপল্ড এরকম খারাপের খারাপ ছিল। লিওপল্ড এখন কঙ্গো হচ্ছে তোমার একদম আফ্রিকার মাঝখানে, একদম মাঝখানে আফ্রিকার। তো মানে এই মানে কঙ্গো কেনি মিডলে ভাগাভাগি হচ্ছিল, কারাকারি হচ্ছিল, তখন ওরা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছে কঙ্গো তোমার এই কি জানো এই লিওপল্ডের দিয়ে দিবে। লিওপল্ড তখন ছিল তোমার বেলজিয়ামের রাজা, মনার্কি, মনে আছে? মনার্কি, প্রধান রাজার ছেলে, রাজার হচ্ছে মনার্কি। এই কঙ্গোতে এসে তোমার এই লিওপল্ড কোটি কোটি কালো মানুষ মেরে ফেলছে। জার্মানিরা কোথায় গিয়ে মারছে? নামিবিয়াতে। ছবি দেখাইছি না নামিবিয়াতে গিয়ে? তো কঙ্গোতে এসে বেলজিয়ানরা কি করছে, মানে বেলজিয়ান রাজা লিওপল্ড মানে কি যে নৃশংস গণহত্যা করছে। এখন দেখো একটা জিনিস মনে রাখার সিস্টেম কি, একটা জিনিস মনে রাখার সিস্টেম হচ্ছে যে বিভিন্ন দেশ সম্বন্ধে কতগুলা তথ্য মনে রাখা। তোমাদের বলছি যে জার্মানি প্রথমে গণহত্যা করছে কোন জায়গায়? নামিবিয়ায়। নামিবিয়া হচ্ছে আফ্রিকার একদম নিচে, সাউথ আফ্রিকার একটু উপরে জার্মানি করছে। কঙ্গোতে যায় মানুষ মারছে কে? ওই যে বেলজিয়াম, বাইসাইকেল চালায় যারা বেশি। হ্যাঁ, এখন তো বাইসাইকেল চালা খুব ভদ্রলোক হয়ে গেছে, ঠিক আছে? তো কঙ্গোতে যা মারছে কারা? ওই যে লিওপল্ড। এখন দেখো ধর্মটা বোঝাচ্ছি যাতে করে তোমাদের জন্য বুঝতে সহজ হয়। এখন দেখো তো, লিওপল্ড ছিল বেলজিয়ামের রাজা। দেখছো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সবচাইতে মাঝখানের ভেতরে, দেখছো? আচ্ছা, এখন দেখতেছো যে তোমার আফ্রিকার কিছু দেশের খ্রিস্টানরা হচ্ছে কি প্রোটেস্টান্ট, কিছু দেশের খ্রিস্টানরা হচ্ছে ক্যাথলিক। এখানে দেখো, এখানে তোমার আলজেরিয়ায় সুন্নি, এখানে সুন্নি, এখানে সুন্নি, এখানে সুন্নি, দেখছো? এটা সবাই সুন্নি। বাংলাদেশের মুসলমানরা অধিকাংশ সবচেয়ে বেশি কি সুন্নি না শিয়া? সুন্নি। কেন শিয়া কেন নেই বাংলাদেশে বেশি?
কেউ উত্তর বলতে পারো? উত্তর কিন্তু সৌদিরে আমরা জানো। অনুসরণ করি স্যার। স্যার সৌদিরে অনুসরণ করি। না, সেই জন্য না। মানে হ্যাঁ, সৌদি অনুসরণ ব্যাপারটা সেরকম না, শুধু সেরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে তোমাদের মনে আছে বলছি যে সালটা ভোলা যাবে না, 632 সালে যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপরে ছিল 4 জনের খোলাফায়ে রাশিদিন, 4 জন, তাই না? হযরত আবু বকর ছাড়া বাকি 3 জনের কি করা হয়েছে? হত্যা করা হয়েছে না? তাদের কি ন্যাচারাল ডেথ হয়েছে? সবাইরে হত্যা করা হয়েছে। তো যখন হযরত ওসমানকে হত্যা করা হয় তখন কি হয়? মারামারি হয়ে যায়, শুরু হয়ে যায় না উমাইয়াদের সাথে? হযরত ওসমান, মনে রাখার সহজ টেকনিক কি? ওসমান উমাইয়া, ওসমান উমাইয়া, ঠিক আছে? তো তখন কি হয়? দুইটা ভাগ তৈরি হয়। একজন বলে যে না, এই ইসলামী রাষ্ট্র শাসন করবে যারা নবীর রক্তের মানুষজন। আরেক গ্রুপ বললো যে না, যার যোগ্যতা তার উপরে ভিত্তি করে। তো যারা বিশ্বাস করে যে সঠিক মানে কি বলে নবীর রক্তের, ওই যে রাজার ছেলে রাজা, এটা হবে, এরা হচ্ছে শিয়া। হাসান হোসেন কি ছিল? নবীর নাতি ছিল না? মা ফাতেমার 2 ছেলে ছিল না? কি বুঝতে পারতেছো? যারা চাইছিল যে হযরত আলী, তার ছেলে, তার বংশধরেরা রাজা হবে, মানে শাসন করবে, এরা হচ্ছে শিয়া। আর যারা বলতেছে যে না, যোগ্যতার উপরে ভিত্তি করে। তো কি হলো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে কি হলো? লাস্টে 4 জন খলিফা, লাস্ট কে খলিফা ছিল? হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান এবং লাস্টে হযরত আলী। হযরত আলীর পরেই তো ভাগ হয়ে গেল, বুঝতে পারছো? যারা চাইছে যে রাসূলের রক্তের এরাই হবে রাজা হবে, তারা হচ্ছে শিয়া। কিন্তু পরবর্তী যে শাসন করছে তারা তো সুন্নি, উমাইয়া, এরা কি সুন্নি না? আব্বাসী, ওরা কি সুন্নি না? তো আমাদের দেশে যারা ইসলাম নিয়ে আসছে তারা কোন শাসন আমলে নিয়ে আসছে? সুন্নির ক্ষমতার সময়, উমাইয়া, আব্বাসীয়, এদের সময় ইসলাম ছড়াইছে। এই জন্য তুমি যে দেখতে পারতেছো, এই দেখো, এই যে আলজেরিয়াতে সুন্নি, তোমার মরক্কোতে সুন্নি, লিবিয়াতে সুন্নি, ইজিপ্টে সুন্নি, এই সুদানে সুন্নি, সোমালিয়াতে সুন্নি। এখন কি বুঝতে পারতেছো সুন্নি কেন দিকে ছড়াইছে? আচ্ছা, এখন দেখো, নামিবিয়া 85% মানুষ খ্রিস্টান। ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গো, এখানকার 50% মানুষ ক্যাথলিক। হ্যাঁ বল নাফি। বাংলাদেশে ইসলাম আসার কথা বললো না? হুম, বাংলাদেশে ইসলাম আসার কোন ধর্ম ছিল? হিন্দু ধর্ম। শুধু হিন্দু ধর্ম? না, মানে হিন্দু, বৌদ্ধ ধর্ম। তোকে ধর্মের ওই যে লাইন শিখেছি মনে আছে? যে ধর্মের লাইনটা দেখ, সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম, মনে আছে? তো ইসলাম আসলো কবে? আরে বাবারে, ইসলাম তো মানে ইসলামের বয়স তো অনেক কম। লেটেস্ট, এক্স্যাক্টলি, লেটেস্ট মডেল, এই জন্য ক্ষমতা বেশি। হ্যাঁ বল নাবিন বল। আপগ্রেড ভার্সন স্যার, আপগ্রেড ভার্সন। হ্যাঁ, আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ নাবিন বল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে আফ্রিকার নর্থ যে কান্ট্রি গুলো মুসলিম, হ্যাঁ, ওখানে মুসলিম প্রচার করেছিল হচ্ছে তারেক নামে কেউ একজন ছিল। উনি কি সুন্নি ছিল, যার কারণে সবাই সুন্নি। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি বুঝতে পারতেছো? হ্যাঁ নাফি বল। নাফি বল। ইয়েস। আচ্ছা, সরি, আমি হাত নামাইতে আগের বার উঠাইছিলাম, হাত নামাইতে ভুলে গেছি, সরি। ওকে ওকে, আচ্ছা, এখন এই যে সোমালিয়া, এখন কি বুঝতে পারতেছো সোমালিয়ারে কেন আফ্রিকার সিং বলে? দেখতে সিংহের মতো মনে হচ্ছে না? আচ্ছা, এখন যেটা তোমরা দেখতে পারতেছো না, সোমালিয়ার সাথে ছোট্ট একটা দেশ আছে এই জায়গায়,
এটার নাম হচ্ছে জিবুতি, শুরু হয় ডি দিয়ে। অনেকটা স্যার পিনের মতো। হ্যাঁ, যে মানে এই ছোট্ট একটা কান্ট্রি, সেটা হচ্ছে জিবুতি। সে জিবুতির মানুষও কিন্তু মুসলমান। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে এখানে কিভাবে ইসলাম আসলো এই যে কান্ট্রিগুলোতে? নিচে কিভাবে ক্রিশ্চিয়ানিটি আসলো, যে এই যে নামিবিয়া, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারপরে ঘানা, লাইবেরিয়া। আচ্ছা, এখন আমি পরের ম্যাপটাতে যাই। এখন দেখো, এখন তোমার দেশের নাম মনে রাখার টেকনিক শিখাই। মনে করো একটা গল্প বলতেছি, গল্প, এটা কিন্তু সত্যি না, আজাইর একটা গল্প মনে রাখার। এই দেশটা দেখছো, এই দেশটা, এটা মনে হচ্ছে না যে একটা গাল, মুখের মধ্যে মনে হচ্ছে এটা সাপ, তাই না? সাপের মতো মনে হচ্ছে না? সাপের মুখের ভিতরে কিছু একটা হা করে আছে, তাই না? বুঝতে পারছো? সাপের হা করে আছে। আচ্ছা, এখন এই যে দেশটা, এই কার মাইকটাই করা, কার মাইক অন করা? আচ্ছা, আবারও দেখো, আমি কিন্তু দেখাচ্ছি, এই মানে শেপটা বুঝবা, শেপটা মনে রাখার জন্য শেপটা মনে রাখতে হবে। এই দেখো, এই মনে করো সাপ, বুঝতে পারছো? সাপ করে কি, ইঁদুর খায় না? ইঁদুর খায় তো, তাই না? তো ইঁদুর যে দেখা যাচ্ছে না। কেমন এখন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এই তো সাপ, সাপটা না? আচ্ছা, এখন দেখো, সাপ কি ইঁদুর খায় না? ইঁদুরের এক ধরনের ইঁদুর আছে, ওটার নাম হচ্ছে গিনিপিগ। ঠিক আছে, ধরো সে একটা সাপ, তার খিদা লাগছে, এই গল্পটা শুনো। একটা সাপ, তার ক্ষুধা লাগছে, কিন্তু সে খালি গিনিপিগ খায়। কি খায়? গিনিপিগ। এখন ধরো একটা গিনিপিগের নাম হচ্ছে গিনি এ, একটা নাম হচ্ছে গিনি বি। বুঝতে পারছো? এখন গিনি সকালবেলায় সে খাইছে গিনি এ, পরে সে খাইছে গিনি বি। তাহলে গলার কাছাকাছি কোনটা থাকবে, গিনি বি না গিনি এ? গলার কাছে থাকবে গিনি এ না বি? বি থাকবে, এই তো। সকালবেলা খাইছে গিনি এ, পরে খাইছে গিনি বি, তো গলার কাছে কোনটা থাকবে? গিনি বি থাকবে, তাই না? আচ্ছা, তো ওই তোমার কি হয়েছে, মানে আমাদের যখন মানে উল্টাপাল্টা খাওয়ায় পেটে গ্যাস হয় না? বুঝতে পারছো? গ্যাস মানে এয়ার, পেটে কি হয়েছে? এয়ার হয়েছে, তাই না? এর আগে সাপটা, সাপটা তো অনেক বড়, তাই না? সাপটা অনেক বড় একটা জিনিস। এর আগে তার পেটের ভিতরে তোমার এই যে মানে এই হাতির যে লম্বা যে তোমার এই সুরটা থাকে, এটাকে কি বলে? আইভরি বলে না? হাতি মেরে ফেলে করে কি, সুর সুর সুরের জন্য হাতি মেরে ফেলে, ওটার কি বলে? আইভরি বলে। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই একটা সাপ, ঠিক আছে? এই সাপের গালটা দেখা যাচ্ছে, এই যে গাল,
কি গাল, গালটা দেখা যাচ্ছে। তো মনে করো আমি কি বলতেছি, ইংরেজি এবং বাংলায় মিশা বলতেছি যে গাল সিন হয়ে আছে। গাল কি সিন মানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেনেগাল। এ কি সেনেগাল। ইংরেজিতে গেম অর্থ হচ্ছে শিকার। তোমার একটা বাঘ যখন একটা সিংহ শিকার করে তখন বলা যায় ওই সিংহটা হচ্ছে মানে একটা মানে সরি কি বললাম, যে একটা বাঘ একটা হরিণকে শিকার করতেছে, হরিণটা হচ্ছে বাঘের গেম। আমি একটা সাপের গাল দেখতে পাচ্ছি, সিন আ গাল, তার কি গাল দেখা যাচ্ছে, সি করা যাচ্ছে কি গাল, ওটা হচ্ছে কি সেনেগাল। তার মুখে একটা গেম, গেম মানে কি শিকার, মুখে কি একটা গেম শিকার। সেই ওইটা দেশটার নাম কি গ্যাম্বিয়া। গেম মানে কি শিকার না, গ্যাম্বিয়া। সে সকালে একটা গিনি খাইছে, তার নাম হচ্ছে গিনি এ। দুপুরে একটা গিনি খাইছে যার নাম হচ্ছে গিনি বি। তাহলে গলার কাছে হচ্ছে গিনি বি, তারপরে হচ্ছে গিনি এ। গিনি বি মানে হচ্ছে গিনিয়া বাসাউ, একটা কান্ট্রির নাম গিনিয়া বাসাউ। আর আগের পরেরটা মানে পেটের মধ্যে কোন গিনি পড়ে আছে, গিনি এ, তার মানে গিনি। আর পেটের মধ্যে গ্যাস হয়েছে, এয়ার হয়েছে, তার মানে কি নাভির কাছে কাছে লা। আমরা বাংলায় বলি না যে লাই লাই লাই, যে মানে যেখানে তোমার লার ভিতরে লাইয়ের ভিতরে তেল দিয়ে রাখ, শোনো শোনো নাই যে বাচ্চা কাচ্চা বলে কি বলে যে লাই কেটে হালাইছে, বুঝতে পারছো? তো লাইয়ের কাছাকাছি এয়ার হইছে মানে লাইবেরিয়া। পেটের সাপের পেটে গ্যাস হইছে, এয়ার এয়ার, লাইবেরিয়া। গ্যাস হইছে কেন? কারণ সে আগে ভুল করে কি হাতির সুর খাইছে। হাতির সুর ওটারে কি বলে, আইভরি বলে না? ওই দেশটার নাম হচ্ছে কোট এ ডিভোরি, কোট এ ডিভোরি। ঠিক আছে, তাহলে গল্পটা কি খুব মানে ফাজিল, মানে একটা ফালতু গল্প, যে একটা সাপ তার গালটা সি করা যাচ্ছে, সেনেগাল, তার মুখে একটা গেম মানে শিকার, গ্যাম্বিয়া। সেনেগালের মুখে হচ্ছে কি গ্যাম্বিয়া। ওকে, তার গলার কাছে গিনি বি মানে গিনিয়া বাস্তু, তারপরে কি গিনি এ। নাভির কাছে কি হয়েছে, এয়ার জন্মাইছে, লাইবেরিয়া। কেন? কারণ সে হাতির সুর খাইছে, আইভরি খাইছে, কোটে ডিভোরি, কোট এ ডিভোরি। কি বুঝতে পারছো? আচ্ছা, একটা খুবই একটা মানে গল্প মানে এটা মানে আচ্ছা, এখন দেখো তোমরা একটা দেশের নাম শুনো নাই, সেরেলিয়ন। সেরেলিয়ন অর্থ হচ্ছে, লিওন মানে হচ্ছে লায়ন মানে সিংহ, আর সেরেলিয়ন মানে হচ্ছে এমন সিংহ যার উপর দেখি যায়, এমন পাহাড় যার উপর দেখি যায় সিংহ যায়, সেরেলিয়ন। এখন সাপ করে কি সিংহ এড়ায় চলে না, ঠিক আছে? তো এই জন্য সে যে কান্ট্রিটা অ্যাভয়েড করবে সেটার নাম হচ্ছে সেরেলিয়ান। ওকে, এখন দেখো দেখো তো, এই যে সেনেগাল, গালের ভিতরে গেম, গ্যাম্বিয়া, গাল দেখা যাচ্ছে, হা করে আছে। নব ঘুম পাচ্ছে? সেনেগাল, গালের মধ্যে হচ্ছে গ্যাম্বিয়া, গলার কাছে কাছে হচ্ছে গিনি বি মানে গিনি বিসাও, এই যে গিনি বিসাও। তারপরে কি পেটে গিনি এ, তাই না? নাভির কাছে কি জমা হয়েছে, গ্যাস, লাইবেরিয়া, এয়ার জমা হয়েছে। আচ্ছা, কারণ কি করছে, সে হাতির আইভরি খাইছে, তাই না? এই যে কোট ডিভোরি,
কোটে ডিভোরি। এখন দেখো সেনেগাল, গ্যাম্বিয়া, গিনিয়া বাসু, গিনিয়া, লাইবেরিয়া, কোটে ডিভোরি। ওকে, এই দেশগুলো মনে রাখা যাবে না? আচ্ছা, এখন দেখো তোমরা কখনো এরকম একটা ইংরেজি গান শুনছো যে কেটি পেরি নামে একজন মানে গায়ক আছে, গায়ে সে একটা গান গাইছে যে আই অফ দ্য টাইগার, যে মানে সে গানে বলে সে বাঘের মতো রোয়ার করতেছে, সে বাঘের চোখের দিকে তাকায় আছে, আই অফ দ্য টাইগার। ঠিক আছে, আচ্ছা। তো তুমি চিন্তা করে দেখো তো, এই পর্যন্ত তোমাকে যে সমস্ত কান্ট্রিগুলোর কথা বলছি সেই কান্ট্রিগুলোর তথ্য সম্বন্ধে এখন আমি তোমার শিখাই, যে কান্ট্রিগুলার তথ্য মনে রাখার জন্য তুমি কি মনে রাখতে পারো। কতগুলা মানুষকে তোমাকে দেখায় এখন। হ্যাঁ, এই মানুষকে দেখলে তোমার কাছে এই জিনিসটা মনে রাখা সহজ হবে। এই মানুষটা দেখছো? এই মানুষটার নাম হচ্ছে ইঙ্গুগি ওয়া থিওঙ্গা। ইঙ্গুগি ওয়া থিওঙ্গা নামটা একটু কঠিন, তাই না? তো যেই জিনিসটার নামটা মনে রাখতে পারবা তোমরা, যে থিওঙ্গা, ইঙ্গুগি মানে ইঙ্গুগি ওয়া থিওঙ্গা, এই থিওঙ্গার বাড়ি হচ্ছে কেনিয়াতে। বারাক ওবামা প্রেসিডেন্ট না ছিল না, আমেরিকা প্রেসিডেন্ট? বারাক ওবামার বাপ কি কোন দেশের ছিল? ভারতের? কেনিয়ার ছিল। বারাক ওবামার বাবা ছিল কেনিয়ান, বারাক ওবামার মা ছিল আমেরিকান এবং বাবা ছিল কেনিয়ান। এখন শোনো, এই থিওঙ্গা একজন প্রফেসর যে তোমাদেরকে সারা জীবনের জন্য উপকার করতে পারবে। থিওঙ্গা যে কথাগুলা বলছে, থিওঙ্গার কথাগুলা ভালো করে শোনো, দেখো থিওঙ্গা কি বলছে। এবং থিওঙ্গা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বড় একজন ইংরেজির প্রফেসর, কিন্তু উনি পরে ইংরেজিতে লেখা ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে দেখো উনি কি বলতেছে। For me, being in prison, writing in African language was a way of saying, even if you put me in prison, I will keep on writing in the language which made you put me in prison. কবি নজরুল ইসলামকে জেলখানায় কেন ঢোকানো হয়েছিল? ব্রিটিশরা ওনারা কেন ভয় পাইছিল? বিদ্রোহী কবিতার লেখার পরে তো জেলখানা ঢোকানো হয়েছিল না? ঢোকানো হয়েছিল তো, তাই না? আচ্ছা, তো এই থিওঙ্গা যে কথাটা বলতেছে, যে ইউরোপিয়ানরা এসে পুরা আফ্রিকাকে কলোনাইজ করে ফেলছে। এখন তুমি যদি তোমার মুক্তির কথা চিন্তা করো, কি করো? তোমার মুক্তির কথা চিন্তা করো। তুমি যদি মনে করো যারা তোমাকে শাসন করছে, যারা তোমার দেশটাকে দখল করে নিছে,
তাদের ভাষায় তুমি তোমার মনের মুক্তি খুঁজে পাবা, তুমি একটা গাধা। থিওঙ্গা কিন্তু ইংরেজি মাধ্যমে লেখাপড়া করছে। থিওঙ্গা ব্রিটিশ এডুকেশন এডুকেটেড। থিওঙ্গা পৃথিবীর মধ্যে এত বড় একজন বড় সাহিত্যিক, কিন্তু থিওঙ্গা একসময় সিদ্ধান্ত নিল সে কি করবে না, আর ইংরেজিতে লিখবে না, তার নিজের ভাষায় লিখবে। আফ্রিকার যে ল্যাঙ্গুয়েজ আফ্রিকানসে লিখবে। তো নজরুল ইসলামকে যে কারণে জেলে ঢুকানো হয়েছিল, ঠিক থিওঙ্গাকেও সে কারণে জেলে ঢুকানো হয়েছে। এখন থিওঙ্গা বলতেছে যে আমাকে জেলে ঢুকাইছো কেন? আমাকে জেলে ঢুকিয়েছো কারণ আমি অস্বীকার করছি ইংরেজিতে লিখবো বলে। তোমরা এখন বুঝতে পারতেছো তোমাদেরকে ইংরেজি শেখার আগে তোমাদেরকে কেন সাবধান করছি? কারণ ইংরেজি শিখে তুমি যদি অহংকারী হয়ে যাও, তাহলে ওই যে 1834 সালে মেকলে বলছিল আমাদের এমন ব্রাউন দরকার যাদের কি গায়ের রং বাদামি কিন্তু মনে তারা কি ব্রিটিশ। থিওঙ্গা কেনিয়ার ভদ্রলোক প্রফেসর, সেই জিনিসটা বুঝতে পারছে। তো এখন সে বলতেছে এই যে এখন দুইটা ভিডিও আবার একসাথে করতে হবে। আচ্ছা, এনিওয়ে আবারও শুরু করতেছি। দুটো আলাদা আলাদা ভিডিও হবে। এটা হচ্ছে এই একই দিনের ভিডিও। আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম আফ্রিকা নিয়ে। আমি আলাপ করতেছিলাম আফ্রিকার বিভিন্ন দেশকে কিভাবে মনে রাখা যায়। তোমাদেরকে কথা বলতেছিলাম কেনিয়ার একজন লেখক এবং প্রফেসর যার নাম হচ্ছে থিওঙ্গা। তোমরা লাসিক মালেঙ্গার নাম শোনো নাই? যে ক্রিকেটার। তো লাসিক মালেঙ্গার নাম মনে রাখতে পারো, থিওঙ্গার নাম মনে রাখতে পারো না? মালেঙ্গা থিওঙ্গা 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 বলতেছে যে ইংরেজি যে পৃথিবীতে সবচাইতে শক্তিশালী ভাষা, এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীটা 600 বছর ধরে শোষণ করে আসতেছে। কি বলতেছি? শোষণ করে আসছে কারা? ইউরোপিয়ানরা। তো থিওঙ্গা পৃথিবীর মানুষদেরকে প্রশ্ন করতে বলতেছে যে তুমি খুঁজে দেখো কেন ইংরেজি ভাষার এত বেশি ক্ষমতাবান। এখন কথা হচ্ছে যেই ভাষাভাষীর মানুষরা তোমাকে এত বছর ধরে শোষণ করতেছে, তোমার কাছে কি মনে হয় সেই ভাষায় যারা সাহিত্য লিখে সেই সাহিত্য পড়ে তোমার মনের মুক্তি হবে? তুমি কি মনে করো তুমি গভীরতম চিন্তাটা মাতৃভাষা ছাড়া করতে পারবা? পারবা না। তোমার সবচাইতে গভীরতম চিন্তাটা তোমার মায়ের ভাষায়। তোমার মা গ্রামে যে ভাষায় কথা বলে সেটা সবচাইতে। তোমাদেরকে শেখাচ্ছিলাম না এইভাবে কথা বলার জন্য? মিস্টার স্পিকার, মিয়া মানুষ যে পিছিয়ে আছে বিষয়টা কিন্তু অনেক বড় চালাকি। মিয়া মানুষের ছোটকালেতে শিখনে হয় যে মিয়া মানুষের মাথা ভালো না, কথাটা কিন্তু সত্যি না। যদি বিশ্বাস না করেন তাহলে কর্ডিলিয়া ফাইন করে লেখছে, একটা বই লেখছে। কর্ডিলিয়া ফাইন হচ্ছে কি? সে হচ্ছে তোমার ব্রেন বিজ্ঞানী, নিউরো সায়েন্টিস্ট। কোনতে পড়ছে? অক্সফোর্ডের তে, কেমব্রিজের তে, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তে পড়ছে। সে আবার অস্ট্রেলিয়ার মেলা বড় একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সে কোন কথাটা কইছে? বই লিখছে জেন্ডার ডিলিউশন। সে বই দেখাইছে সাওয়াল মানুষ যে কয় মিয়া মানুষের মাথায় বুদ্ধি বেশি, এটা একটা ভাওতাবাজি। এই কথাটা তোমার মনের ভেতরে যেভাবে স্পর্শ করবে, আমি এখন যেভাবে বলছি স্পর্শ করবে না। কথাটা কি সত্যি বললাম? কেন? কারণ তোমার সবচাইতে আগের স্মৃতিটা এই ভাষায়। ওই ভাষাটার সাথে তোমার আবেগ সম্পৃক্ত। এই জন্য কখনোই তোমার গ্রামের ভাষাটা ভুলে যাবে না, কখনোই না, নেভার। ভুললে তুমি গভীরভাবে চিন্তা করতে শিখতে পারবে না। থিওঙ্গা বলতেছে যে ইংরেজি ভাষাভাষীর মানুষরা আফ্রিকাকে
600 বছর ধরে শোষণ করতেছে। এখন আমরা যদি মনে করি সেই ইংরেজি ভাষায় লেখা সাহিত্য আমাদের মনের মুক্তি এনে দেবে, এটা কি সম্ভব? এই কথাগুলা বলছে এই জন্য থিওঙ্গারে জেলে ঢুকাই দিছে। জেলে ঢুকাই দেওয়ার পরেও থিওঙ্গা ইংরেজিতে লিখতে স্বীকৃতি জানায় নাই, আমি ইংরেজিতে লিখবো না, আমি আমার না না সমস্যা নেই আপা, সমস্যা নেই আপা। হ্যাঁ, তো এই জন্য কি নিজের ভাষাটা কখনোই কোনো পরিস্থিতিতেই ভোলা যাবে না। এই জন্য তোমাদেরকে বলছি পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে যে বলো, নিজের ভাষাই বলো। ক্রমান্বয়ে তুমি বই পুস্তকের বাংলা শিখে যাবে, ক্রমান্বয়ে তুমি ইংরেজি ভাষাটা শিখে যাবে। থিওঙ্গে কথাটা বলতেছে। এখন থিওঙ্গে আরো যে কথা বলছে যে যীশু খ্রিস্টের জন্ম কোথায় হয়েছিল? কই হয়েছিল? আমেরিকায়? আমেরিকায় তো হয় নাই, ইসরায়েলে হয়েছে। ইসরায়েলে হয়েছিল। আচ্ছা, যীশু খ্রিস্ট যেই ভাষাতে কথা বলতো, আমি তোমাদেরকে এই দেখো থিওঙ্গা আবার কি কথাটা বলছে যাতে করে তোমরা মনে রাখতে পারো, এটা দেখাই। থিওঙ্গা কি বলতেছে? Many people do not know that Jesus did not speak Latin or English or Hebrew. He spoke Aramaic. যীশু খ্রিস্ট কোন ভাষায় কথা বলছে? আরমেইক ভাষায় কথা বলছে। But nobody knows that language. কেউ তো আরমেইক ভাষা জানে না। যীশু খ্রিস্ট যে ভাষায় কথা বলতো সেই ভাষাটা তো আরমেইক ভাষা ছিল। কিন্তু so we are talking about the Bible itself being a translation of a translation of a translation, and in reality it has affected people's lives in history. এখন ও প্রশ্ন করতেছে যে কে ভাই, গলত নাম্বার তো এটা, রং নাম্বার। কি রং নাম্বার? যীশু খ্রিস্টর জন্ম হচ্ছে জেরুজালেমে, ওই জায়গায় তখন যে ভাষাটা বলা হতো সেটা হচ্ছে আরমেইক। রোমানরা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে ল্যাটিন। আজকালকে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে যে বইটা দিয়ে, সেই বাইবেল লেখা হচ্ছে ইংরেজিতে, তাই না? তাহলে ইংরেজি এত জনপ্রিয় কেন হলো? এত ক্ষমতা কোত্থেকে আসলো? তোমাদেরকে যে আগের দিন শিখেলাম, নলেজ স্ল্যাশ পাওয়ার। রাজামশাই ন্যাংটা কিন্তু কেউ কয় না। কেন কয় না? কারণ রাজামশাই অনেক ক্ষমতা। কি বুঝতে পারছো? কিন্তু বাচ্চা বলতেছে রাজামশাই তো ল্যাংটা, কারণ বাচ্চাটা তো ভয় পাচ্ছে না। বুঝতে পারতেছো? তো নলেজ কোনটা হয়? যাদের ক্ষমতা আছে তাদের কথা নলেজ হয়ে যায়। এখন এই থিওঙ্গা সে কথা করছে যে আরমিক ভাষায় তো আর মানে বাইবেল লেখা না, ল্যাটিন ভাষাতেও না, এখন ইংরেজিতে। তার মানে কি, যে বইটা পড়ো এটি ট্রান্সলেশন থেকে ট্রান্সলেশনে আসছে, কিন্তু ইংরেজি ভাষার ক্ষমতা একটু বেশি কেন? কারণ যারা পৃথিবীটা শোষণ করে তারা কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায়। এই জন্য ইংরেজিটা তোমাকে শিখতে হবে, কারণ শোষকের ভাষা ইংরেজি। তো শোষকের ভাষা শিখে সারিয়ে এত নিজের বিদ্বান মনে করার কিছু নাই। কিন্তু অধিকাংশ মানুষ শোষকের ভাষাটা শিখে নিজের যে কি বিদ্বান মনে করে, আরে বাবা রে বাবা, আমি কি হনুরে, হাম তো ইংলিশে কথা কইতে হয়। বিদ্বান হয়েও না। হ্যাঁ বিপাশা বলো, তুমি কি বলতে চাচ্ছিলা? স্যার থিওঙ্গার এখানে যে হিব্রিউ লেখা ছিল, মানে উনি যে কথাগুলো বলছে, এই হিব্রিউটা কি? হিব্রু হচ্ছে একটা ভাষা মা, যেমন তোমার ল্যাটিন একটা ভাষা, হিব্রু একটা ভাষা। ঠিক আছে? যে তোমার এই যে এক সময় তোমার এই রামায়ণ তারপরে গীতা এগুলো শুধুমাত্র সংস্কৃত ভাষায় লেখা হইতো। কেন? কারণ এমন মানে কিরকম ভোগাবাজি কথা যে জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণেরা জ্ঞান অর্জন করবে। আরে এরকম ধরনের কথা, ওই কাজ কিন্তু খ্রিস্টানরাও করছে। ঠিক আছে? এখন এই জন্যই তো অবস্থা আমাদের। তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নামাজ কিন্তু আত্মায় ঢোকে না, মূল্যবোধ তৈরি করে না। কেন করে না আমি বুঝে করছি, যদি না বোঝো আমাকে কইও যে বুঝি নাই, আমি তোমাকে বুঝে কব না। আবার মূল্যবোধটা তৈরি হয় কোত্থেকে? বোধের জায়গা থেকে, তাই না? দেখো, মূল্যবোধ আর বোধটা কোত্থেকে আসে? বোঝার মাধ্যমে। আর বোঝাটা কোন জায়গাতে সবচেয়ে বেশি হয়? মায়ের ভাষায়। কি ব্যাপারটা বুঝতে পারছো? মূল্যবোধ এটা বোধের জায়গা থেকে আসে। বোধটা আসে কোন জায়গা থেকে? বোঝার জন্য। আর সবচাইতে যে ভালো যে জিনিসটা তুমি বোঝো সেটা হচ্ছে মায়ের ভাষা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাকে আমি কোরআনের অনুবাদ পড়াতাম একেবারে মার ভাষায়, তাহলে বুঝতে পারতা। তখন কোরআন পড়ে বুঝতে পারতা যে কোরআনের মানে কত সুন্দর। তুমি পড়তেছো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি? সোজা রাস্তা চাচ্ছ। তুমি বলতেছো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছে আল্লাহ। তুমি কিন্তু পড়তেছো 5 ওয়াক্ত নামাজ পড়তেছো মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু তুমি যে নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, এই জন্য তুমি এসে আমাকে করছো তুই জাহান্নামে যাবি, তুই কাফের, তুই দাড়ি রাখিস নে, তুই মাথায় টুপি পরিস নে, তোকে আরে তুমি কি বিচারক নাকি? তো তুমি যে নামাজ পড়লে কথাগুলি কি তোমার আত্মায় ঢোকেছে? ঢোকে নাই তো। তুমি খালি মানে মুখস্থ কইছো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বলতেছিলাম না যে তুমি পড়ো না, পড়ো, কিন্তু অর্থ বুঝে পড়ো। তো মূল্যবোধটা তৈরি হয় কোন জায়গায়? বোধের কাছ থেকে। বোধ থেকে আসে? বোঝার মাধ্যমে। আর বোঝার শ্রেষ্ঠ বাহন কোনটা? মাতৃভাষা। আর এই কথাটাই রবীন্দ্রনাথ চিল্লায় 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 বলে গেছে, মায়ের ভাষায় যদি তুমি না পড়ো তুমি ভালো মানুষ হইতে পারবা না, কারণ তোমার তো মূল্যবোধটাই তৈরি হবে না। আর তোমার যদি মূল্যবোধ তৈরি না হয় তুমি ভালো মানুষ হবে? ওই যে ক্লাস শুরু করার সময় যে স্যার বলতেছিল যে আমাদের এই সাওয়াল পালের মানে কি সহানুভূতি, কম্প্যাশন, এমপ্যাথি নাই, খালি নিজের খালি আমার খালি আমার খালি আমার। তো তুমি ভালো ছাত্র হয় কি করে পানির যা ঝাপা পড়ো গিয়ে? তুমি ভালো ছাত্র হয় তোমার ভালো রেজাল্ট নিয়ে তুমি 2 মরো গিয়ে, ভালো মানুষ না হয়ে পারলে। ভালো মানুষ হওয়া আগে। কি বুঝতে পারতেছো? কেউ বলতেছে যারা তোমাকে এতদিন ধরে শোষণ করছে তাদের ভাষায় তুমি যদি পড়ো তোমার মূল্যবোধ তৈরি হয়ে যাবে। কথাটা সত্যি কথা কইছে না? এই সত্যি কথা কইছে বলি বেচারারে জেলখানায় ঢুকাই দিছে। কিন্তু সে জেলখানায় যায়, সে বলছে যে হ্যাঁ আমার জেলখানায় ঢুকে লেখা, কারণ আমি তোমার ভাষায় কথা বলবো না। তো যারা তোমাকে শোষণ করছে তারা চাইবে সে তোমার তার ভাষায় তুমি কথা বলো, আর তার ভাষায় কথা বলে তোমার মন কখনোই মুক্ত হবে না, কখনোই তোমার মন মুক্ত হবে না। আর এই জন্যই বাংলাদেশের যারা জ্ঞানী মানুষ তারা বলে গেছে ইংরেজি আর কোনো কাজে আসুক কিংবা না আসুক, পাণ্ডিত্য জাহিরি করতে খুব কাজে আসে। এই জন্য তোমরা কিন্তু প্রতিদিন ইংরেজি ক্লাস করো না? কিন্তু বাজান, আমি যদি কখনো দেখি যে তোমরা কারো সাথে অহংকার করার জন্য ইংরেজিতে কথা করছো, তখন কিন্তু বাজান তোমার খবর আছে। পাণ্ডিত্য জাহিরি করবে না, বিনয়ী থাকবা, বিনয়ী। ঠিক আছে? ইম্পর্টেন্ট। দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজের 2টা কাজ। একটা কাজ হচ্ছে যোগাযোগ, আর একটা কাজ হচ্ছে তোমার শেকড়। তোমার শেকড় মানে কি? তোমার সংস্কৃতি, তোমার ঐতিহ্য, তোমার ইতিহাস, তোমার ঐশ্বর্য। তুমি কি চলন্ত ইতিহাস না? তোমার চোখের সাথে তোমার দাদার চোখের মিল আছে কেন? তোমার চুলের সাথে তোমার দাদির চুলের মিল আছে কেন? তুমি কি এটা ইতিহাস না? তুমি কি বোঝো? তুমি তুমি তোমার যখন জিজ্ঞেস করি তোমার বাপের নাম কি, তুমি বলো বাবার নাম এটা, আমার মার নাম এটা, আমার দাদা এটা, আমার দাদি এটা, আমার বাড়ি এই জায়গা, বলতে পারো না? তোমার কাছে মনে হয় না তোমার শেকড় আছে? তো ওই শেকড়টা তোমার ভাষায় ক্যারি হয়। ওই শেকড়টা তোমার আত্মার প্রগতি ঘটায়। ওই শেকড়টা তোমাকে ভালো মানুষ তৈরি করে।
এই জন্য যেটা তোমার মায়ের ভাষা না, সেই ভাষায় পড়লে তোমার কি শেকড় থাকবে? আর শেকড় যদি তোমার না থাকে, এই কথাটা কে বলছে? থিওঙ্গা। তাহলে থিওঙ্গার কাছে তোমার কি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত না? ওটিকে তোমার আমি শিখেছি, আমি তো শিখি নেই। কথাটা কি কি বলছে? থিওঙ্গা। এবং থিওঙ্গে কথাটা বলার কারণে তাকে জেলে ঢুকে দিছে। জেলে ঢুকে দিলে বলতেছে আচ্ছা, হ্যাঁ, I have a question. Yes. Yes, then what happens to someone who is growing up in a bilingual situation, bilingual environment? How do they express their deepest thoughts? যে বাইলিঙ্গুয়াল পরিবেশে ঘটে, দেখ, ভাষার সাথে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তুই যদি আমাদের বাসার কথা বলি, আমাদের বাসায় আমাদের ছেলেমেয়েরা করে কি? ওদেরকে ইংরেজি বলতে আমরা শিখাই না? শেখাই কেন? যে ইংরেজি না বললে ওরা কম্পিউটার অনেক কিছু শিখতে পারবে না। কিন্তু ওদের যে জীবনের প্রতিনিয়ত জীবনটা, সে জীবনের অভিজ্ঞতা কি বাংলায় নাকি ইংরেজিতে? বাংলা। ওরা খায় বাংলায়, ঘুমায় বাংলায়, মারামারি করে বাংলায়, ঝগড়া করে বাংলায়, কাঁদে বাংলায়। ওর পুরো জীবনটাই তো কি বাংলায়, বাংলায় না? ও যদি নিজেকে বুঝতে চায় গভীরভাবে, তাহলে কি বাংলাকে বুঝতে হবে না? তুই তো কম্পিউটার প্রোগ্রামিং শিখিস কেন? সফটওয়্যার বানানোর জন্য। কিন্তু কম্পিউটার প্রোগ্রাম কি তোর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারে? তো যারা বাইলিঙ্গুয়াল পরিবেশে জন্মায়, যদি তাদের দুইটা ভাষায় সমান দক্ষতা থাকে, বরং মায়ের ভাষায় যদি সে গভীরভাবে কবিতা লেখে এবং ইংরেজি ভাষায় সে যদি বই পুস্তক করে জ্ঞান আহরণ করে, তাহলে তার অনেক উপকার হবে। ওকে, সো আন্ডারস্ট্যান্ড ইট। এই কথাটা কে বলছে? থিওঙ্গা। কে বলছে? থিওঙ্গা। থিওঙ্গার বাড়ি কনে? কেনিয়া। বাড়ি কনে? কেনিয়া। এখন কেনিয়া কোন জায়গায়? আমি তাহলে যখনই বলতেছি দেশের কথা, তাই না? তাহলে আমি বলতেছি যে একটা দেশ কোথায় মনে রাখার জন্য সহজ টেকনিক কি? টেকনিক হচ্ছে, আচ্ছা ওই দেশ সম্বন্ধে বিশেষ করে তুমি কি জানো দেখো তো। এখন দেখো, মনে রাখার সিস্টেম বুঝাচ্ছি। এটা কি কেনিয়া না? কেনিয়া। কেনিয়ার সাথেই তো এই যে আফ্রিকার সিং, হর্নস অফ আফ্রিকা, দেখছো? এটা কি সোমালিয়া না? এটা হচ্ছে সোমালিয়া। পরে দেখতেছো ইথিওপিয়া, দেখতেছো ইথিওপিয়া। যেই জায়গা থেকে মানব সভ্যতা শুরু হয়েছে সেটা হচ্ছে ইথিওপিয়া। চিন্তা করো যে আমরা এখন কালো মানুষকে সম্মান করি না, অথচ মানব সভ্যতার শেকড়, যেখান থেকে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছে, সেটা হচ্ছে ইথিওপিয়ায়। সমস্ত সভ্যতা, সমস্ত মানুষের যাত্রার প্রগতি শুরু হয়েছে কোন জায়গায়? হর্নস অফ আফ্রিকার নিচে। কোনটা? ইথিওপিয়ায়। ইথিওপিয়ার লোকজন কালো। তোমার গায়ের রং কালো হতে তোমার অহংকার হওয়া উচিত যে আমার গায়ের রং হচ্ছে যেখানে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে ওইখানকার মানুষের গায়ের রঙের মতো। অথচ আমরা গায়ের রং দেখে হীনমন্যতায় ভুগি না কেন? কারণ তোমার মাথার ভিতরে কি ঢুকে আছে? সাদা ঢুকে আছে মাথার ভিতরে। বুঝতে পারতেছো? তো এই কথাটা আমি জিমামকে বলছি, তোমাদেরকে আবার বলি। একটা কম্পিউটার সে চলে কিভাবে? তার ভিতরে সফটওয়্যার থাকে, তাই না? আচ্ছা, কিছু কিছু সফটওয়্যার বোঝা যায় না, ভাইরাস। সফটওয়্যার, ভাইরাস তার সফটওয়্যার, তাই না? জিমাম, ভাইরাস কি? একটা কম্পিউটার প্রোগ্রাম। একটা প্রোগ্রাম। তোমার মাথাটা যদি তুমি মনে করো একটা কম্পিউটার, তোমার মাথার ভিতরে এত সব ভাইরাস আছে, এত সব মানে কি বলে ক্ষতিকারক সফটওয়্যার আছে, তোমার সেই সফটওয়্যার গুলাকে আনইনস্টল করতে হবে। কি করতে হবে? আনইনস্টল। তোমার মাথার ভিতরে ঢুকে আছে সাদা মানে সুন্দর, ঢুকে আছে না? এটা কি ক্ষতিকারক সফটওয়্যার না? এটা তোমার কি করতে হবে? আনইনস্টল করতে হবে। তোমার মাথার মধ্যে ঢুকে আছে না যে লম্বা হইলে অনেক সুন্দর মানুষ? ওটা ক্ষতিকারক সফটওয়্যার না? ওটাকে তোমাকে আনইনস্টল করতে হবে। আমি তোমাকে আনইনস্টল করা শেখাচ্ছি। যে যেটা হচ্ছে আফ্রিকার সিং, সোমালিয়া,
শিং সোমালিয়া, শিং সোমালিয়া, বুঝতে পারছো? তার নিচে ইথিওপিয়া। ইথিওপিয়া হচ্ছে যেখান থেকে মানব সভ্যতা যাত্রা শুরু হয়েছে। আর যে থিয়ঙ্গবাই তোমার এত সুন্দর করে বুঝাইলো যে তোমার মাতৃভাষার দামটা কি। থিয়ঙ্গবাই বাড়ি কনে? কেনিয়ায়। হ্যাঁ বল। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেশটা মনে রাখার কথা। যেমন থিয়ঙ্গাকে কারা নিয়ে গেছিল? থিয়ঙ্গাকে ওরা জেলে নিয়ে গেছিল না? হ্যাঁ। তাহলে কে নিয়ে গেল থিয়ঙ্গা? কেনিয়া, এক্স্যাক্টলি। এই তো সুন্দর। এই তো কে নিয়ে গেল থিয়ঙ্গা? কেনিয়া। সুন্দর, থ্যাংক ইউ। দেখছো কি জিনিয়াস এটা বুদ্ধি। কে নিয়ে গেল থিয়ঙ্গা? কেনিয়া। ঠিক আছে, তাহলে মানে দেখছো রং মিস্ত্রির মাথায় বুদ্ধি কত। কে নিয়ে গেল থিয়ঙ্গা? কেনিয়া। ঠিক আছে। আর ইথিওপিয়া, যেখান থেকে মানব সভ্যতা যাত্রা শুরু হয়েছে, এটা হচ্ছে ইথিওপিয়া। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখো তো, যেইখানে আমাদের গান্ধী ভাই যাত্রা শুরু করছিল, যেখানে গান্ধী ভাইরে কি করছিল? ট্রেনের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল। কারণ সে কি জানো তো, যে মহাত্মা গান্ধী সে জীবনের যে তোমার প্র্যাকটিস শুরু করছিল, ল প্র্যাকটিস কোন জায়গায় শুরু করছিল? এই যে সাউথ আফ্রিকায়। কোন জায়গায়? সাউথ আফ্রিকায়, তাই না? এই দেশের ভাষা কি ইংরেজি না? সাউথ আফ্রিকার ভাষা ইংরেজি। আচ্ছা, তো সাউথ আফ্রিকার মানুষ তো এরা ইংরেজি বলতো কেন? বলে কেন? কারণ এই দেশটা ব্রিটিশরা শাসন করছে, দখল করে নিয়েছিল। নামিবিয়া দখল করেছিল কি জার্মানিরা। নামিবিয়া পরে কি সাউথ আফ্রিকা ঠিক উপরে না? দেখছো, পরে এখান থেকে এসে নামিবিয়ারা করে নিছে। নামিবিয়াতে 1% কম মানুষ ইংরেজিতে কথা বলে, অথচ যারা ইংরেজিতে কথা বলে তারাই বড় বড় চাকরি, তারাই বড় বড় পজিশন হোস্ট করে রাখে নামিবিয়া থেকে। এখন বুঝতে পারতেছো ভাষার সাথে ক্ষমতার সম্পর্কটা টের পাচ্ছ নাকি টের পাচ্ছ না? তাহলে একদম নিচে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার একটু উপরে হচ্ছে কি নামিবিয়া, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমি তোমাকে যে সমস্ত দেশগুলোর কথা মোটামুটি মাথার মধ্যে ঢুকাইলাম, উপরে হচ্ছে মেল। মেল মানে কি যদি জানো থামস আপ দেখাও। ওকে, অলরাইট, রাতিব বল। মেল মানে হলো মালিয়া, এমতে মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, পরে কি? ইজিপ্ট। ইজিপ্ট, ভেরি গুড। আচ্ছা, পরে মুসলমান কান্ট্রি গুলো এরকম খাড়া, তাই না? মুসলমান কান্ট্রি গুলা, ওই কান্ট্রি গুলোর নাম যদি জানো তাহলে আমাকে থামস আপ দাও। ওকে, নিশাত বলো। মরক্কো, মরিটানিয়া, মালি। মরক্কো, মরিটানিয়া, মালি, তাই না? আচ্ছা, তারপরে একটা গল্প বলছিলাম, এটা বলো তো দেখি। ওই যে সাপ, গল্পটা কি বলো? হ্যাঁ, সাপ হচ্ছে মানে ওটা সেনেগাল। সাপের গাল দেখা যাচ্ছে, সিনেগাল, গাল সিন করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে মুখের মধ্যে হচ্ছে গিনি এ আর গিনি বি। গেম মানে শিকার, গেম। হ্যাঁ, এটা গ্যাম্বিয়া। গিনি এ হচ্ছে শুধু গিনি, আর গিনি বি হচ্ছে গিনি বিসাও। তারপরে হচ্ছে ওটার পরে মানে গলার কাছে কি গিনি বিসাও না গিনি? গিনি বিসাও। তারপরে পেটের মধ্যে গিনি, তার পেটের মধ্যে হচ্ছে তারপরে গ্যাস হয়েছে, তাই না? এয়ার, ওটা হচ্ছে এয়ার, আর ওটা হচ্ছে লাইবেরিয়া। তারপরে কি খাইছিল? ওই যে হাতির, ওটা জানো কি? আইভরি। আইভরি। দেশের নাম কি? কোটে ডিভোরি। কোটে ডিভোরি। আর একটা হচ্ছে, আর একটা যেটা হচ্ছে মানে যে ওই যে সিংহকে এড়িয়ে চলে, ওটা হচ্ছে সিরিয়ালিয়ন। সিরিয়ালিয়ন।
মানে এবার চিন্তা করে দাও, সাপ করে কি যে এই লায়ন তো সাপ ছিঁড়ে ফেলাবে, তাই না? লায়ন ছিঁড়ে ফেলাবে, তার মানে সিরেলিয়ন, বুঝছো? লায়ন কি করবে? ছিঁড়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সিয়েরালিয়ন। আমি মনে রাখার জন্য মানে এটাকে বললাম যে লায়ন ছিঁড়ে ফেলবে, এজন্য সিয়েরালিয়ন। হ্যাঁ নাবেন বল। লায়ন সাপ ছিঁড়ে নিয়ে গেল। হ্যাঁ, এই যে লায়ন সাপ ছিঁড়ে নিয়ে গেল, এটা হচ্ছে সিরেলিয়ন। লায়ন সাপ ছিঁড়ে নিয়ে গেল, এই জন্য হচ্ছে সিরেলিয়ন। কিন্তু সাপ ছিঁড়ে নিয়ে যেতে পারে নাই তো। সাপ করছে কি, লায়ন দেখে দূরে আছে। ওকে, আচ্ছা, এখন তোমাকে আস্তে আস্তে আফ্রিকার বিভিন্ন মানুষ সম্বন্ধে তোমাকে পরিচয় করাবো, যাতে করে তোমরা আফ্রিকা সম্বন্ধে জানতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে আমি আফ্রিকা সম্বন্ধে এটাই পড়ালাম। তোমরা তোমাদের ইংরেজি ক্লাসে, আমি এখন ক্লাসটা রেকর্ড বন্ধ করি।